এই প্রথমবার নয়, চ্যানেলের জন্ম মুহূর্ত থেকে আমরা আক্রান্ত হয়েছি, রক্তাক্ত হয়েছি। কখনো ক্যামেরার সামনে, বেশিরভাগ ক্ষেত্রে ক্যামেরায় রেকর্ড করার সুযোগ মেলেনি। কয়েক মাস আগে আপনারা জানেন আমার অনুজ সহকর্মী পার্থপ্রতিম ঘোষকে রাস্তায় ফেলে রড দিয়ে পেটানো হয়। সৌভাগ্যক্রমে সেই ফুটেজ আমরা পুলিশের হাতে তুলে দিই, কিন্তু তারপরও যেহেতু শাসক দলের কর্মী, তাই বীর পুঙ্গবরা বুক ফুলিয়ে রাস্তায় ঘুরে বেরিয়েছে এবং পুলিশ একজনকেও, না ভুল শোনেননি, একজনকেও গ্রেফতার করেনি। আজ আবার এই অনুষ্ঠান আমরা শুরু করছি আমার আরেক সহকর্মী আস্তিক চট্টোপাধ্যায় প্রহিত হওয়ার ঘটনা দিয়ে। আস্তিক এক তৃণমূল নেতার খুন হওয়ার ঘটনায় আরেক তৃণমূল নেতা, তিনি পেশায় আইনজীবী, তার বাড়িতে এবং চেম্বারে আক্রমণ এবং আগুন লাগানোর ঘটনা কভার করতে গেছিল আপনাদের জন্য, আপনাদের সামনে সেই খবর তুলে ধরবে বলে। তাকে মাটিতে ফেলে রড দিয়ে বেধড়ক মারা হয়, তার মাথায় কাঁধে আঘাত লাগে, প্রচুর রক্তপাত হয়। তারপর তাকে মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। এখন যখন আমরা কথা বলছি তার সিটি স্ক্যানে কিছু অস্বাভাবিকতা ধরা পড়েছে। তাকে মহকুমা হাসপাতাল থেকে দ্রুত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। বলার শুধু এটুকুই যে আস্তিক মার খেলো শুধু কর্তব্য পালন করতে গিয়ে, এবং আস্তিকের দ্রুত আরোগ্য আমরা জানি যে টেলিভিশন সেটের সামনে যারা এই অনুষ্ঠান দেখছেন প্রত্যেকে মনে মনে করছেন। আমরা জানি আস্তিক দ্রুত সুস্থ হয়ে উঠবে, সে ভরসা আমাদের আছে। কিন্তু আস্তিকের ওপর আঘাত, সংবাদ মাধ্যমের ওপর আঘাত এখানেই থেমেছিল না। তার কারণ 24 ঘন্টা চ্যানেলের বরুণ সেনগুপ্ত সাংবাদিক, তিনি আক্রান্ত হয়েছেন। কলকাতা টিভির প্রতিনিধি, তিনি আক্রান্ত হয়েছেন। সুতরাং সংবাদ মাধ্যমের ওপর যখন আঘাত আসে শাসক দলের, বিরোধী দলের, গুন্ডাদের, শাসক বাহিনী পুষ্ট গুন্ডাদের, তখন তা একটা ঘটনায় থেমে থাকে না। গোটা রাজ্যে এই মুহূর্তে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে যে হিংসা এবং উত্তেজনার আবহ সৃষ্টি হয়েছে, আমরা আশঙ্কিত। তাতে সাধারণ মানুষ প্রতি মুহূর্তে যেভাবে আক্রান্ত হচ্ছেন, হয়তো সংবাদ মাধ্যমও এরপরেও আক্রান্ত হবে। আমরা আসবো আমাদের এই আলোচনা। আমার একদিকে আছেন কংগ্রেস নেতা নির্বেদ রায়, আছেন প্রাক্তন সাংসদ বিক্রম সরকার, আছেন উদয়ন বন্দ্যোপাধ্যায় অধ্যাপক, আছেন শিল্পী সমীর রাইচ, আছেন অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগে আপনাদের দেখাবো ঠিক কোন ঘটনায় কিভাবে আস্তিককে আক্রান্ত হতে হলো শুধুমাত্র কর্তব্যটুকু পালন করতে গিয়ে। খবর সংগ্রহ করতে গিয়ে ফের আক্রান্ত এবিপি আনন্দ, কাঠগড়ায় তৃণমূল। বাঁশ রড দিয়ে বেধড়ক মারধর এবিপি আনন্দর সাংবাদিককে। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে। অভিযোগ, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে ব্যারাকপুর সদর বাজারে খুন হন সদ্য তৃণমূলে যোগ দেওয়া শিবু যাদবের অনুগামী জিতুলাল তাঁতি। এরপরই তৃণমূল নেতা তথা আইনজীবী রবীন ভট্টাচার্যর চেম্বারে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। এরপর তার বোনের বাড়িতেও চড়া হয় দুষ্কৃতীরা, মারধর করা হয় তার ভগ্নিপতিকে। শুক্রবার সকালে খবর সংগ্রহ করতে যান এবিপি আনন্দর প্রতিনিধি আস্তিক চট্টোপাধ্যায়, কিন্তু রবীন ভট্টাচার্যর চেম্বারে যেতেই রড লাঠি নিয়ে তার ওপর চড়াও হয় একদল তৃণমূল কর্মী সমর্থক। মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় তাকে। ভেঙে দেওয়া হয় ক্যামেরা, বাইক। মাথায়, পিঠে, কাঁধে গুরুতর আঘাত লাগে এবিপি আনন্দর প্রতিনিধি আস্তিক চট্টোপাধ্যায়ের। রক্তাক্ত অবস্থায় প্রথমে বিএন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সিটি স্ক্যান ও এক্স রে করা হয়। তার পিঠে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পাননি অন্য নিউজ চ্যানেলের প্রতিনিধিও। আক্রান্ত হন 24 ঘন্টার সাংবাদিক বরুণ সেনগুপ্ত। বেশ কিছুক্ষণ ধরে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকেন এবিপি আনন্দর প্রতিনিধি। মিনিট 5 পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রায় 50-60 জন ছেলে লাঠি হাতে, ইট এসব নিয়ে ব্যাপকভাবে মারধর করে। উঠে পালাতে যায়, আবার ফেলে মারে। লাঠি ইট দিয়ে মারে, তারপরে লাঠি দিয়ে মারে। এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা জোর গলায় স্বীকারও করে নেন তারা তৃণমূল করেন। ঘটনার কড়া নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, যারা এই ঘটনা ঘটিয়েছে পুলিশকে নির্দেশ দিয়েছি তাদের বিরুদ্ধে অবিলম্বে কড়া ব্যবস্থা নিতে। এ বিষয়ে কারো কোনো কথা, সুপারিশ, উমেদারি আমরা বরদাস্ত করব না। শিবু যাদবকে ইতিমধ্যেই আমরা দল থেকে বের করে দিয়েছি। যদিও ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয় দাবি পার্থ চট্টোপাধ্যায়ের। তৃণমূল সমর্থক হলেও তৃণমূল কর্মী এবং তৃণমূল সমর্থকের মধ্যে পার্থক্য আছে, এটুকু বোঝার মতন বয়স আমার হয়েছে। আমি প্রথমেই বলছি, দায়িত্বহীন ভাষায় নিন্দা করি। তৃণমূল কর্মীও যদি করে,
সেই নামধারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় শাসক দলকে একহাত নিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। একটা মারামারি হয়েছে, তৃণমূল নিয়ে মারামারি করেছে, করুক চাইছে করুক, দুজন সাংবাদিক কেমন মেরেছে, তাদের অবস্থা খুব কঠিন। আমি যেতে পারলে পারতাম, আমার ফিরে যেতে হবে, অন্য কাজ আছে। ঘটনার পর আহত আস্তিক চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। সিটি স্ক্যানের রিপোর্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। আস্তিক চট্টোপাধ্যায় তার একটা মাথায় একটা হেড ইঞ্জুরি একটা হয়েছে, সিটি স্ক্যান হয়েছে এবং সেই সিটি স্ক্যানে সবটা স্বাভাবিক না। অভিযুক্তদের বিরুদ্ধে ৩০৭ ধারায় খুনের চেষ্টা, ৩২৫ ধারায় আঘাত, ৫০৬ ধারায় ভয় দেখানো, ৪২৭ ধারায় ক্ষতি ও ৩৮১ ধারায় চুরির মামলা রুজু করা হয়েছে। আস্তিক চট্টোপাধ্যায়ের মাথায় ৪টি সেলাই পড়েছে, পিঠে গভীর ক্ষত এবং সারা শরীরে কালশিটে পড়ে গিয়েছে। এবিপি আনন্দ। কবি শঙ্খ ঘোষ স্তম্ভিত হয়ে গেছেন এই ঘটনায়। এবিপি আনন্দকে তিনি প্রতিক্রিয়ায় বলছেন, প্রশাসন এখনও সতর্ক না হলে লজ্জাজনক এই হিংস্রতা গোটা রাজ্যকে অচিরেই এক মহা সংকটে পৌঁছে দেবে। আমি আরেকবার পড়ব কবি শঙ্খ ঘোষের বার্তা। প্রশাসন এখনও সতর্ক না হলে লজ্জাজনক এই হিংস্রতা গোটা রাজ্যকে অচিরেই এক মহা সংকটে পৌঁছে দেবে। নিবেদা, কি বলবেন এই ঘটনায়? প্রথমে একটা কথা বলি যে আমরা এখানে যারা উপস্থিত আছি তারা নিশ্চয়ই প্রথমেই যে দুজন এই চূড়ান্তভাবে এই আক্রান্ত হয়েছেন তাদের খুব দ্রুত আরোগ্য কামনা করি এবং আশা করি যে আস্তিকের যে হেড ইঞ্জুরিটা হয়েছে এবং সিটি স্ক্যানের যে অস্বাভাবিকতা পাওয়া গেছে এটা যেন গুরুতর কোনো ব্যাপারের দিকে না এগোয়, এটা হচ্ছে প্রথম কামনা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে হিংসাটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছাচ্ছে যে একদম লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। দুটো জিনিস আবেদন রইল। এক, যে আজকে যারা সরকারের তরফ থেকে এর তীব্র ভাষায় নিন্দা করার কথা বলছেন, আজকে থেকে মাত্র 4 দিনের মধ্যে তারা চ্যানেলের নাম তুলে তুলে পর্যন্ত এই কথাগুলো বলেছেন যে এরা আমাদের বিরোধিতা করছে এবং এদের হুমকি দেওয়া হচ্ছিল জনসভা থেকে। এর ফলে যেটা হয় যে আঘাতটা তখন যারা একদম তাদের নিচু তলার কর্মী তারা উত্তেজিত হয়ে যায় এবং বুঝে নেয় যে এই আঘাতটা মানে এই লোকগুলো আমাদের শত্রু, এতএব এদের সঙ্গে যুক্তির লড়াই বা অন্য কোনো লড়াইয়ে তো যাওয়ার কোনো প্রশ্ন নেই। এদের সঙ্গে তার মানে তাদের আহত করতে হবে, তাদের নিরস্ত করতে হবে এবং নিরস্ত করতে গেলে এই জিনিস করতে হবে। নিবেদা, পার্থ চট্টোপাধ্যায় এই যে অংশটা আমরা দেখালাম তারপরে আবার আমরা তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করি, তিনি ঠিক কী বলেছেন আপনাদের দেখাবো। তার কারণ পার্থবাবু বলছেন যে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কোনোভাবে তার দলের সঙ্গে যুক্ত নন। আজকের ঘটনায় যারা জড়িত আছে কেউই তৃণমূল কংগ্রেসের নন। মুখ্যমন্ত্রী নিজে খবর নিয়েছেন এবং নেয়ার পরে আমি আজকে এখন আপনাদের আবার জানাচ্ছি ব্যর্থহীন ভাষায় এই ধরনের জঘন্য কাণ্ডের তীব্র নিন্দা করছি। যে অতনু যখন জিজ্ঞাসা করেছিল যে সমর্থক এবং কর্মীর মধ্যে ফারাক আছে, তখনই একটা খটকা লেগেছিল। আমরা এখন তদন্ত করে দেখেছি, দেখে বলছি যারাই আপনাদের টিভির সামনে দাঁড়িয়ে বলুক না কেন তৃণমূল করি আমরা, কেউই তৃণমূলের কর্মী নন। এবং আমি আপনাদের কাছে বলছি দলের তরফ থেকে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে, যে মুখ্যমন্ত্রী নিজের সমস্ত ঘটনায় এই যে 2 সাংবাদিককে মারা হয়েছে বরুণ এবং আস্তিককে, তাহলে যারা যারা এর মধ্যে আছে তাদেরকে কঠোরতম শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং প্রশাসনকে তিনি সেই নির্দেশ দিয়েছেন। যারা গ্রেপ্তার হয়েছেন ভালো, যারা গ্রেপ্তার হননি অথচ ঘটনার সঙ্গে জড়িত আছেন, পুলিশ তদন্তে যদি প্রমাণিত হয় তারা কেউ ছাড় পাবেন না। অন্যদিকে এই দুজনের পাশে আমরা দাঁড়াতে চাই, আস্তিকের পাশে আমরা দাঁড়াতে চাই এবং দুজনের দ্রুত আরোগ্য লাভ করুক এইটাই আমরা প্রার্থনা করি এবং তাদের যে কোনো রকম সাহায্যে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। দল হিসেবে, সরকার হিসেবে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। সংবাদ মাধ্যম তার কাজ করুক, স্বাধীনভাবেই করুক, এর উপরে কোনো হস্তক্ষেপ করা যাবে না, চলবে না।
যারা পাশে দাঁড়াতে চাইছেন অজস্র ধন্যবাদ, কিন্তু এই মুহূর্তে এবং ভবিষ্যতেও আস্তিকের যাবতীয় দায়িত্ব অবশ্যই এবিপি আনন্দের, তার চিকিৎসার দায়িত্ব, অন্য সমস্ত বন্দোবস্তের দায়িত্ব আমাদেরই। হ্যাঁ, নির্বেদা, এখন মুশকিল হচ্ছে গিয়ে যে ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ, যে ভাষার যেভাবে প্রয়োগ এবং যে বিনয়, আপনি বলছেন মঞ্চ থেকে তৃণমূল স্তরে ছড়িয়ে গেছে, কিন্তু ওনারা বলছেন আমাদের তৃণমূল স্তরেরও কর্মী নন। ওই জন্যই বলছি যে লজ্জা এবং যে বিষণ্ণতার সঙ্গে এই শব্দগুলো আজকে উচ্চারিত হওয়ার কথা ছিল, পার্থবাবুর কথায় সেটা ধরা পড়েছে কি আমি জানি না, আমার মনে হলো না সেটা। আমার যেটা মনে হলো যে উনি যেভাবে তৃণমূল মানে মার খাওয়ার পরেই বলছেন এরা তৃণমূল করছে না বা তৃণমূলের লোক নন, ফাইনালি এভাবে যদি খুঁজতে যান বা এভাবে অস্বীকার করেন, তাহলে কেবলমাত্র মুখ্যমন্ত্রী এবং পার্থবাবু ছাড়া হয়তো দু একজন লোককে তৃণমূলে খুঁজে পাওয়া যাবে, আর হয়তো তৃণমূলের লোকই কার্যত খুঁজে পাওয়া যাবে না। আসল কথাটা হলো দলের কথাটা বলা নয়, সরকারের তরফ থেকে যখন বলছেন হিংসাই অপরাধীকে শাস্তি দিতে হবে, এখানে কোনো যদির প্রয়োগের কোনো জায়গা নেই। এখানে এখনই যদি যদির প্রয়োগ শুরু হয়ে যায়, তাহলে মানুষ স্বাভাবিকভাবেই মনে করবে যে যেদিকে যাওয়ার ঘটনা একান্তভাবেই সেই দিকে যাচ্ছে। তবে বাংলার সাংবাদিকতার ইতিহাসটা এতই লড়াইয়ের মধ্যে দিয়ে গঠিত, এবং আমি একজন কংগ্রেসের কর্মী হয়েই বলছি, করজোরে বলছি, যে জরুরি অবস্থার সময় যে ঘটনায় জরুরি অবস্থায় গ্রেপ্তার হয়েছিলেন, এইভাবে আক্রান্ত হননি, কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন যারা, তারা বরণীয় সাংবাদিক, এবং তারা প্রমাণ করেছিলেন যে আমরা আমাদের জায়গা থেকে নড়ব না, তার জন্যে জেলে যেতে আমার কোনো আপত্তি নেই। এবং গৌরকিশোর ঘোষ বা বরুণ সেনগুপ্তর মতো মানুষরা গ্রেপ্তার হয়েছিলেন। কংগ্রেসকে যথাসাধ্য তার জন্যে ক্ষমা চেয়ে, যথাসাধ্য অনেক কথা বলা সত্ত্বেও ৭৭ সালে কিন্তু সে কথা মানুষ ভোলেনি। এটাই হচ্ছে গিয়ে ইতিহাসের শিক্ষা। ইতিহাসের শিক্ষাটা আমাদের নিতে হবে। এবং সবচেয়ে বড় কথা আমার যেটা মনে পড়ছে সেটা হচ্ছে এই যে বিধানচন্দ্র রায়ের আমলে অক্টারলনি মনুমেন্টের তলায় সাংবাদিকদের উপর লাঠি চলেছিল, তার উত্তরে সত্যেন মজুমদারের সেই ঐতিহাসিক এবং জাতীয়তাবাদী সাংবাদিক, বিখ্যাত মানুষ, অত বড় সাংবাদিক, তার সেই ঐতিহাসিক এডিটোরিয়াল, সম্পাদকীয় বহুদিন ধরে আমাদের মনে থাকবে। সুতরাং বাংলার সাংবাদিকতার ইতিহাসটা এতটাই মহৎ, মহান এবং এত গর্বের, গৌরবের, যে তাকে এইভাবে আক্রমণ করে তাকে কিছুই করা যাবে না। বরং মানুষের মনে এই আস্তিক এবং বরুণ এবং যারা অন্যান্যরা সাংবাদিকরা যারা আক্রান্ত হয়েছেন, তাদের জন্যে অনেক কিছু তোলা রইল। তারা তার ভালোভাবে ফিরে আসুন এই কামনা করি, এবং পরবর্তীকালে তাদের সাংবাদিক হিসাবে তারা নিশ্চয়ই আরেক ধাপ উপরে উঠলেন, এটা নিশ্চয়ই মনে করে তাদের নমস্কার জানাই। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বলছেন যে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী সমর্থক এই ঘটনার সঙ্গে যুক্ত নয়, কিন্তু গতকাল রাতের যে ঘটনায় একটি খুন হয় এবং দীর্ঘক্ষণ অবধি সেই মৃতদেহের কোনো হদিশ ছিল না, এবং তারই জেরে আজকে তৃণমূল কংগ্রেসই এক আইনজীবী নেতার বাড়িতে এবং তার চেম্বারে ভাঙচুর হয়, চেম্বারে আগুন লাগানোর ঘটনা হয়। কি সেই ঘটনা? এই গোটা ঘটনা যেটা কভার করতে গেছিল আস্তিক, তার নেপথ্যে কি ঘটনা? অনেকে বলছেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দেখাবো আদি ও নব্বর লড়াই। সদ্য তৃণমূলে যোগ দিয়েছিলেন জিতু লাল তাঁতি, দুষ্কৃতীদের হাতে বেঘরে তার প্রাণ গেল। আর এই ঘটনাকে কেন্দ্র করেই ফের সামনে এসেছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। বৃহস্পতিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে ব্যারাকপুরের সদর বাজার এলাকা। জিতু লাল তাঁতিকে খুনের পাশাপাশি তৃণমূল নেতা তথা আইনজীবী রবীন ভট্টাচার্যর চেম্বারে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। এরপর তার বোনের বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা, মারধর করা হয় তার ভগ্নিপতিকে। শুক্রবার সকালে খবর সংগ্রহ করতে যান এবিপি আনন্দর প্রতিনিধি আস্তিক চট্টোপাধ্যায়, তখনই তার ওপর হামলা হয়, কাঠগড়ায় তৃণমূল। সাম্প্রতিককালে ব্যারাকপুর শিল্পাঞ্চল একাধিকবার রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে। বারবার সামনে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। তবে এদিনের ঘটনা সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। বিরোধী দলনেতারও দাবি তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরেই এই ঘটনা। তার অভিযোগ, বিবাদমান দুই গোষ্ঠীর মধ্যে একটি গোষ্ঠী তৃণমূলের রাজ্যসভার সদস্যের, যিনি দলের সর্বভারতীয় সর্বোচ্চ নেতৃত্ব, আর অপরটি হল তৃণমূলের এক বিধায়কের গোষ্ঠী। একটা গোষ্ঠী
তৃণমূলের একজন বিধায়ক তার নেতৃত্ব দিচ্ছেন, অপর গোষ্ঠী তৃণমূলের একজন রাজ্যসভার সদস্য, তিনি আবার সর্বভারতীয় সর্বোচ্চ নেতৃত্ব, মুখ্যমন্ত্রীর পাশে পাশে থাকেন সব সময়। তাঁর গোষ্ঠী সংঘর্ষ, তৃণমূলের একজনের নেতার আইনজীবী তিনি তার বাড়ি আক্রমণের ঘটনায় ছড়িয়ে পড়ে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ দলের সর্বভারতীয় সর্বোচ্চ নেতৃত্ব বলতে সূর্যকান্ত মিশ্র কাকে বোঝাতে চেয়েছেন তা নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জল্পনা। এবিপি আনন্দ। আমাদের সঙ্গে এই মুহূর্তে এই আলোচনায় যোগ দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। সূর্যবাবু, আমি শুরুতেই আপনার কাছে যেটা জিজ্ঞেস করব সেটা হচ্ছে, আপনিও বলছেন যে খবর পেয়ে আমাদের প্রতিনিধি আস্তিক চট্টোপাধ্যায় ঘটনাস্থলে গেছিল সেটাও ছিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পার্থবাবু একেবারে দ্ব্যর্থহীন ভাষায় দাবি করেছেন যে এই ঘটনার সঙ্গে কোনোভাবে তৃণমূলের কেউ কর্মী সমর্থক কেউ যুক্ত নয়। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি কোন তথ্যের ভিত্তিতে বলছেন যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব? একদিন সাংবাদিক সম্মেলনেও গেছিলেন, সেটাও আপনি বলেছেন যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই এই ঘটনার জন্য দায়ী, এমনকি দুজন নেতা, একজন সর্বোচ্চ স্তরের নেতা, একজন স্থানীয় স্তরের নেতা এই ইঙ্গিত করেছেন। একটু যদি ব্যাপারটা আপনার বক্তব্যটা বলেন। বলেছি, একজন লিখেও দিয়েছি, আমি রাজ্যপালকেও যেটা লিখেছি সেখানে পরিষ্কার করে বলা আছে, একটা গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন একজন এমএলএ, আর একটা গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন একজন এমপি, একজন রাজ্যসভার সদস্য ঠিক। আর তিনি দুজনেই হচ্ছেন তারা শাসক দলের, এবং ওদের মধ্যে সংঘাত সংঘর্ষ সবাই জানে। আর একটা খুন হলো কি করে কাল রাত্রে, যিনি খুন হলেন আর যারা খুন করলেন, এবং যার জেরে একজন তৃণমূলের আরেকজন নেতা আইনজীবী তার বাড়ি আক্রান্ত হলো ইত্যাদি এসব ঘটলো, যেটা দেখতে গেছিলেন সাংবাদিকরা। তো কাজে এটা খুব পরিষ্কার যে এই এমপি এমএলএ আর কি সর্বভারতীয় কি সাধারণ সম্পাদক না কি, এসব ওদের পোস্টগুলো আমি সব ভালো করে জানি না। একজন কি মহাসচিব, আর একটা কি একজন মানে অল ইন্ডিয়া সেক্রেটারি নাকি একজন আছেন, একজন প্রাক্তন মন্ত্রী আর কি একজন, যাই হোক। তো এদের মধ্যে গোষ্ঠী সংঘর্ষ, এখানকার যে স্থানীয় এমএলএর একজন, তো সবার জানা আছে। এতগুলো ঘটনা দিনের মতো স্পষ্ট, ওরা এসব খবর রাখেন না। সূর্যবাবু, সাংবাদিক সম্মেলন আপনি করার পর পার্থ চট্টোপাধ্যায় তিনি সরাসরি অভিযোগ আনেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের বিরুদ্ধে যে তিনি কি করে এত বেশি কথা জানলেন, তাহলে কি আগে থেকেই জানতেন? ঠিক কি বলেছেন পার্থবাবু, দেখাবো আপনাদের। আরো মজার কথা যে আমাদের কাছে খবর পৌঁছানোর আগেই বিধানসভার গেটের বাইরে দাঁড়িয়ে সূর্যকান্ত বাবু আধ ঘন্টা ধরে এই বক্তৃতা দিলেন। তাহলে সূর্যকান্ত বাবু অনেক আগে থেকেই ঘটনাগুলো জানতেন, তাহলে তার পক্ষে এরকম আধ ঘন্টা ধরে বক্তৃতা দেওয়া সম্ভব ছিল না। সূর্যকান্ত বাবু, আপনি শুনলেন যে বলা হচ্ছে আপনি আগে থেকে জানতেন এই ঘটনা, নয়তো আপনি আধ ঘন্টা ধরে কি করে এই ঘটনার এত বিস্তারিত বিবরণ দিলেন, যেটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং সরকারের শীর্ষ নেতৃত্ব নাকি জানতেনই না। হ্যাঁ, বুঝুন তাহলে সরকার কিরকম চলছে। সরকার এরকম করে চলছে যে আমরা বিরোধী দল, আমাদের কোনো খবর পাওয়ার উপায় নেই, আমাদের কথা বলবার অধিকার নেই, কিছু করবার অধিকার নেই, যাই হোক মনোনয়নপত্র জমা দেওয়ার অধিকার নেই। তো আমরা খবর পাচ্ছি আর সরকারের কি কানে তুলো দেওয়া আছে, চোখে তুলি পড়ে আছেন। এসব ওরা জানেন না যে ওদের কোন গোষ্ঠীর সঙ্গে কোন গোষ্ঠীর মারামারি হচ্ছে, প্রত্যেক দিন হচ্ছে, এসব জানেন না ওরা। ওদের দল কীরকম করে চলছে, সরকার কীরকম করে চলছে, কি সচিব, মহাসচিব আর কি আরও কয়েক ডজন সহসভাপতি না কি সব আছেন, অল ইন্ডিয়া সেক্রেটারি নাকি একজন আছেন, এসব কি বলবো, উনি এসব বলতে তো লজ্জিত বোধ হোক।
সূর্যবাবু, পঞ্চায়েতের কথা আপনি বললেন, মনোনয়নপত্র পেশ নিয়ে অশান্তি এবং সন্ত্রাসের অভিযোগ বারবার বামেরা তুলেছেন, আজকে সংবাদ মাধ্যম আক্রান্ত হচ্ছে। আপনার কি মনে হয় যে এই মুহূর্তে রাজ্যের পরিস্থিতি শহর এবং শহরতলিতে কোথাও একটা পঞ্চায়েত নির্বাচনের আগের সময় একটু হিংসার আগমন হচ্ছে, এবং সেই হিংসা যা আজকে সংবাদ মাধ্যমকে স্পর্শ করেছে তা গ্রামাঞ্চলে আরও বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? আপনার রাজ্যপালের চিঠির বক্তব্যেও কি তার কোনো প্রতিফলন আছে? হ্যাঁ, রাজ্যপালের চিঠিটা তো আমি প্রেস রিলিজ করেছি। যাই হোক, আমি বলছি যে এটা আজকের ব্যাপার না, এটা যখন শুরু হয়েছিল প্রথমে আমাদের উপরে আক্রমণ দিয়ে, তখনই আমরা বলেছিলাম যে এটা আমাদের উপরে সীমিত থাকবে না এটা, এবং আমরা যা বলেছিলাম তাই হয়েছে। পরে কংগ্রেস আক্রান্ত হয়েছে, জোট ভেঙে গেছে, এখন বিজেপিও আক্রান্ত হচ্ছে। কোনো দল নেই যারা ওর সঙ্গে ছিলেন, মহাজোট করেছিলেন, যারা ওই রামধনু জোট তৈরি করেছিলেন, তারা আক্রান্ত হচ্ছেন না, এরকম কেউ নেই। আর সংবাদ মাধ্যম আগেই আক্রান্ত হয়েছিল। আমাকে মনে করিয়ে দেওয়ার দৃষ্টতা হবে যে যাদবপুরের ঘটনা প্রকাশ্যে আমাদের প্রতিনিধিকে ক্যামেরার সামনে মারা হয়েছিল, কিরকম জঘন্যভাবে ওকে মাটিতে ফেলে কিভাবে, আমি তো বলতে পারবো না কখনো। তারপরে একজনও গ্রেফতার হয়নি, একজনও না। হ্যাঁ, হয়নি, সেটাই। পুলিশের একজন জড়িত ছিলেন তার মধ্যে, তা তিনি কোথায় আছেন আমি এখন জানি না। এরা রক্ষক না ভক্ষক, কাকে রক্ষা করবেন? আর তারপরে আমরা দেখেছি প্রেস কাউন্সিল, মানবাধিকার কমিশন, বিচারালয়, স্টেট ইলেকশন কমিশন, এই সংবাদ মাধ্যম তো বটেই, সবই আক্রমণের লক্ষ্যবস্তু এদের। কে বাকি আছে? শহর, গ্রামাঞ্চল, হাসপাতাল, স্কুল, কলেজ, কারখানা, কৃষিক্ষেত্র, কে শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, কোথায় বাকি আছে? নৈরাজ্য সব জায়গায় এটা প্রসারিত হচ্ছে। সূর্যবাবু, আপনি যাদবপুরে পার্থপ্রতিম ঘোষের মার খাওয়ার ঘটনার কথা বললেন। আপনার কি মনে হয় যে তখন যদি কড়া ব্যবস্থা নেওয়া হতো, যেটা মুখ্যমন্ত্রী বারবার বলতেন যে রং না দেখে তার সরকার এবং তার পুলিশ কাজ করবে, সেখানে যদি সেই ব্যবস্থা নেওয়া হতো, উল্টে বলা হয়েছিল যে এবিপি আনন্দই এই গোটা ঘটনাটা সাজিয়েছে, তাহলে আজকের ঘটনা আরেকটু উন্নতি হতো, যে কোথাও একটা বার্তা যেত? আমি আরও এই প্রশ্ন করছি তার কারণ আপনি জানেন যে রায়গঞ্জে যখন অধ্যক্ষ নিগ্রহ হলো এবং তারপরে কোথাও একটা প্রশ্রয়ের সুর ছিল প্রশাসনের, তারপরে তার পরবর্তী 2 সপ্তাহের মধ্যে গোটা রাজ্যে একাধিক কলেজে অধ্যক্ষ নিগ্রহের ঘটনা হলো, সেটা মাঝদিয়ায় হলো, আরও রামপুরহাটে হলো, একাধিক কলেজে হলো। অর্থাৎ অধ্যক্ষ নিগ্রহটা কোথাও একটা প্রশ্রয় পেয়ে ক্রমশ বাড়লো। আপনার কি মনে হয় যে সেদিন পার্থর নিগ্রহে যদি তীব্র প্রতিবাদ হতো বা প্রশাসনিক অ্যাকশন হতো, তাহলে আজকের ঘটনা আরেকটু সুস্থতার দিকে যেত, আজকের ঘটনা আমরা অ্যাভয়েডও করতে পারতাম? না, সেটা তো আমার সে মোহ নেই, ছিল না কখনো, আমি কখনো ওর কাছ থেকে আশা করিনি। প্রথম কয়েকদিনেই আমরা বুঝতে আরম্ভ করেছিলাম, আমি বলেছিলাম মর্নিং শোজ দি ডে, এবং আমরা বলেছিলাম যে তখনই যে আমরা আক্রান্ত খালি বামপন্থীদের উপরে আক্রমণ সীমিত থাকবে না, সবার উপরে এটা প্রসারিত হবে। এটা আমাদের অতীতের অভিজ্ঞতাও আছে, 70-এর দশকের অভিজ্ঞতা, তারপরে জরুরি অবস্থা কীরকম সারা দেশে জারি হয়েছিল সেসব আমরা জানি। কিন্তু এর কথায়, মুখ্যমন্ত্রীর কথায় যদি কেউ বিশ্বাস করেন, এই সরকারের কথায় যদি কেউ বিশ্বাস করেন, তার জন্য অসীম দুর্ভোগ অপেক্ষা করছে। যাই হোক, আমি তখন ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, আজকেও আপনি শুনলেন, আজকেও মুখ্যমন্ত্রী এত সব কথা বলার পরে তার মহাসচিব নাকি রাজ্য সচিব, উনি মন্ত্রী, যে উনি বললেন তৃণমূলের কেউ জড়িত নেই এর মধ্যে। আগে একটা আমি কোথায় শুনলাম যে দল থেকে বের করে দিয়েছিল, তা দলে কেউ জড়িত নেই তো বের করতে হলো কাকে? তো প্রত্যেক দিন ঘটছে, প্রত্যেক জায়গায় ঘটছে। এই তো কালকে বীরভূমে ঘটেনি এসব জিনিস? এই যে তৃণমূলের একটা গোষ্ঠী আসছিল নমিনেশন দিতে, তারপরে তাকে তৃণমূলের আরেক গোষ্ঠী তাকে বাধা দিল, মারামারি হলো, এসব তো প্রত্যেক দিন। যাই হোক,
আমি সেই জন্য মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে আমাদের সুরক্ষার জন্য খালি না, আপনার তৃণমূলের হাত থেকে তৃণমূলকে রক্ষা করবার ক্ষমতা আপনার নেই, আপনি কেন্দ্রের সাহায্য নিন, আপনি সুরক্ষা বল আনুন ওখান থেকে। সেসব তো উনি করেননি, ইচ্ছে করেই করেননি। এখন নমিনেশন দিতে পারছে না বিরোধীরা, আর তারপরে জোর করে প্রত্যাহার করানো হচ্ছে। এই যে প্রথম স্তরের নমিনেশন হলো, আমি যা বুঝছি যে প্রায় 1000 তো হবেই আসনে, সেখানে বিরোধীরা কোনো মনোনয়নপত্র জমা দিতে পারেনি। আর কয়েকজনকে জোর করে তাদের প্রত্যাহার করানো হবে তা আমি ঠিক জানি না। সূর্যকান্তবাবু, 10 তারিখ গেলে সব বোঝা যাবে। কালকে মীরা পান্ডে বলেছেন যে তারা দিতে পারেননি নাকি তারা দেননি সেটা খতিয়ে দেখতে হবে, এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? কোথাও কি নির্বাচন কমিশন আপনারা যে সেটা উনি অভিযোগ খতিয়ে করছেন দেখুন। সেটা বিশ্বাস করছেন না নির্বাচন কমিশনের? না না, আমি 10 তারিখে স্ক্রুটিনি হওয়ার পরে তো সব বোঝা যাবে, তো তখন খতিয়ে দেখেই ওরা নিশ্চয়ই স্ক্রুটিনি করবেন। কিন্তু একটা আমি শুনলাম, উনি নাকি বলেছেন যে আগের থেকে পুলিশকে বললেও বাস পুলিশ একটা এসকর্ট জায়গায় করে সব তিনি নমিনেশন, প্রার্থীদের নিয়ে তারা সেই ব্যবস্থা নির্বাচন কমিশন সেই আশ্বাস দিয়েছিলেন। হ্যাঁ, নির্বাচন কমিশনার সেই আশ্বাস দিয়েছিলেন যে আগে থেকে জানালে পুলিশ এসকর্টে তার নমিনেশন ফাইল করার ব্যবস্থা করবেন। হ্যাঁ ঠিকই। আমার এখন মনে পড়ছে যে শক্তিগড়ে 1 তারিখে, আমার ঠিক মনে আছে যে 1 তারিখে পুলিশ বললেন যে ওখানকার আইসি ওসি ওরা বললেন যে আমাদের দলের নেতাদের যে আপনারা কবে নমিনেশন দিতে যাবেন, আমরা যাতে কোনো গোলমাল না হয় তার জন্য আমরা ব্যবস্থা নেব। আচ্ছা, নির্বাচন কমিশন নির্দেশ দিয়ে থাকুক বা যাই হোক। 2 তারিখে বললেন যে না, আপনারা ওই ব্লক অফিসের ওই 100 গজের মধ্যে নিরাপত্তা পাবেন। 3 তারিখে আমাদের নমিনেশন দেওয়ার কথা, পরে আমাদের লোকেরা সব শক্তিগড়ে গেলেন, দল ফল বেঁধে গেলেন, আর আদিবাসী লোকজন আছেন, তারা কেউ ওই যে বাঁশের একটা লাঠি ধরেন, কারো কাছে একটা তীর ধনুক একটা কিছু থাকে, কিছু সেটা যুদ্ধ করার জন্য যায় না, তারা ওদের একটা অভ্যেস, এটা সংস্কৃতি তাদের। যাই হোক, এখন মেয়েরা গেছেন এসব। তারপরে ওই পুলিশ কোথায় ওদের প্রোটেকশন দেবে, ওদেরই ওপরে গিয়ে চড়া হল। আর আমাদের ওই জাভেদ আলীকে গ্রেপ্তার করেছিল, আমাদের পার্টি অফিস তৃণমূল আক্রমণ করলো, তারপরে পুলিশ, তারপরে যা হোক সে আমাদের প্রার্থীরা গিয়ে মহকুমা শাসকের কাছে গিয়ে তাদের গিয়ে ওখানে নমিনেশন দিতে হলো, ব্লক অফিসে যেতে পারলেনই না। আমি একটা ঘটনা বললাম, এরকম আমি মানে অনেক ঘটনা বলতে পারি। আমি এক গুচ্ছ লিখে কালকে রাজ্যপালকে দিয়েছি, নির্বাচন কমিশনের কাছে সব আছে। উনি হয়তো অন্য কোনো পার্টির কথা বলছেন কি, যাই হোক সেটা আমি। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, উনি যদি রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ, এখন যা রাজ্যের সুরক্ষা বল তার উপরে বিশ্বাস রাখতেন, তাহলে উনি কেন্দ্রীয় বাহিনী অন্য রাজ্য থেকে এসব আনবার কথা। সূর্যকান্তবাবু, আমি কেন্দ্রীয় বাহিনীর কথাতেই আছি। 48 ঘন্টা আগে মহাকরণে দাঁড়িয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে কেন্দ্রীয় বাহিনী পাওয়ার সম্ভাবনা দুরস্ত, এবং যে 3টি রাজ্যের কাছে চাওয়া হয়েছিল সেদিক থেকেও কোনো ইতিবাচক সাড়া নেই, যদিও এখনও অবধি আদালতে অফিসিয়ালি রাজ্য সরকারের তরফ থেকে কিছু জানানো হয়নি। তো এই পরিপ্রেক্ষিতে যেখানে কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে না, অন্য রাজ্য থেকে বাহিনী পাওয়ার আশাও খুব দুরস্ত, প্রায় নেই বললে চলে, সেখানে আপনারা কি বলছেন যে পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে আপনাদের অবস্থানটা কি এই মুহূর্তে?
না, প্রথম কথা হচ্ছে যে চাইতে হয় এমনভাবে যাতে করে পাওয়া যায়, চেষ্টা করতে হয়, আর এমনভাবেও চাওয়া যায় যাতে কখনো পাওয়া যাবে না। উনি বলেছেন 29শে মে চাওয়া হয়েছিল, কেন্দ্র সরকার চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে সম্ভব না। বুঝতেই পারছেন আপনি, 29শে মে উনি চাইলেন, আর তারপরে উনি কবে সাংবাদিক সম্মেলন, একদিন কি করছিলেন উনি, কবে থেকে নির্বাচন কমিশন এসব বলছে। যাই হোক, তারপরে 2012 সেপ্টেম্বর পর্যায়গুলো যদি 3টা পর্যায়ে, যেগুলো ব্লক, কোন পর্যায়ে কতগুলো জেলা হবে, তার বিন্যাসটা যদি একটা সুষমভাবে করতেন তাহলে এক ব্যাপার হতো, তাতে কম ফোর্সে আপনি খানিকটা সমস্যার মোকাবিলা করা যায়। আর এটা এমন করলেন, ইচ্ছাকৃতভাবে এরকম উদ্দেশ্য প্রণোদিতভাবে করলেন যাতে করে পুলিশ দেওয়া হবে না, আর যাদের দেওয়া হবে তারা নিরপেক্ষভাবে কাজ করবে না, ব্যাস। সুতরাং তৃণমূল ইলেকশন করবে, এ তো তারা বক্তৃতা দিয়ে বলেছেন। এ তো নির্বাচন কমিশন সুরক্ষা বল পাচ্ছেন না, যিনি আপনাদের চ্যানেলেই তো আমি দেখেছি, মনে হলো যে ওই যে বীরভূমের যিনি অনুব্রত মণ্ডলের কথা বলছেন, কি বীরত্বপূর্ণ অনুব্রত বাবুর কথা বলছেন তো, নাম হ্যাঁ বোধ হয়, তো ওই উনি বীরত্বপূর্ণ ভাষণ একটা দিচ্ছিলেন, তার সুরক্ষার খুব ভালো ব্যবস্থা হয়েছে। না, উনি জেড ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছেন, এখন থেকে ওনাকে জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হবে। সেই উনি হচ্ছেন আক্রান্ত, উনি নমিনেশন দিতে পারছেন না, সেই জন্য ওকে জেড ক্যাটাগরি দেওয়া হয়েছে। সূর্যবাবু, আরেকটা প্রসঙ্গে যাই খুব দ্রুত, সেটা হচ্ছে সারদার বিল নিয়ে ফেরত আসা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আজ সাংবাদিকদের বলেছেন যে তার আপত্তি আছে, এটাকে ফেরত আসা বলে না, এবং দ্রুত যা কেন্দ্র সরকারের তরফে বলা হয়েছে সেটা পালন করে সেই বিল পাঠিয়ে দেওয়া হবে আবার রাষ্ট্রপতির কাছে। হ্যাঁ, সেটা আমি ঠিক জানি না, আমি কাগজপত্র না দেখলে কি করে বলবো। আসলে বিল একটা পাঠানোর পরে আমার কষ্ট হয় এটা ভাবতে যে মুখ্যমন্ত্রী, যিনি এতদিন এমপি ছিলেন, দুই সরকারের এনডিএ, ইউপিএ, বিজেপি, কংগ্রেস, এদের সময় এতবার মন্ত্রী ছিলেন, তা বিল কাকে বলে, আইন কাকে বলে, অর্ডিন্যান্স কাকে বলে, তারপরে কিভাবে বিল আইনে পরিণত হয়, সেটা যেগুলো কেন্দ্রে পাঠাতে হয় রাষ্ট্রপতি সম্মতির জন্যে, তারপরে রাষ্ট্রপতি তারপরে একটা বার্তা পাঠান, সেটা একটা ব্যাপার। আর তার আগে কেন্দ্রের বিভিন্ন দপ্তর, সংশ্লিষ্ট দপ্তর, তারা রাজ্য সরকারের কাছে লেখে বিভিন্ন রকম স্পষ্টীকরণ চেয়ে, অর্থাৎ ক্ল্যারিফিকেশন চেয়ে যাকে বল, তার জবাব দিতে হয়। সে আমাদের 1 ডজন বার জবাব দিতে হয়েছে এর আগে, যখন সেই 6 বছর ফেলে রেখেছিল। তা এখন আমি জানি না, এটা আমার শুনে মনে হচ্ছে যে ওইরকম একটা কোনো ক্ল্যারিফিকেশন চেয়েছে, উনি ক্ল্যারিফিকেশন দিচ্ছেন, কিন্তু আসল কথা হচ্ছে যে শেষমেশ রাষ্ট্রপতির যে বার্তা আসবে, হয় রাষ্ট্রপতি বিল যেরকম গেছে তাকে সম্মতি দিয়ে পাঠাবেন, রাজ্যপালের কাছে জানিয়ে দেবেন, আর না হলে রাজ্যপালের মাধ্যমে বিধানসভায় সেই বার্তা পাঠাতে হবে যে এই আইনটার বিলটার এরকম সংশোধন দরকার, তাহলে বিধানসভায় সেটা সংশোধন করে আবার পাঠাতে হবে, আবার রাষ্ট্রপতি সম্মতির জন্য, যেরকম আমরা পাঠিয়েছিলাম। মুখ্যমন্ত্রী নাকি বলেছেন যে আমরা এসব সংশোধন না করেই পাঠিয়েছিলাম। তো উনি কিছুই খবর রাখেন না, বুঝতেও চেষ্টা করেন না, বোঝেনও না, বোঝাবার চেষ্টা করলে রেগে যান, বলেন যে জ্ঞান দেবেন না আমাকে, আপনারা 10 বছর মুখ বন্ধ করে থাকুন। এদের সরকারে আমরা আছি আর কি, রাজত্বে আছি। সূর্যকান্ত বাবু, আমার শেষ প্রশ্ন আপনার কাছে। আপনাদের ধন্যবাদ যেভাবে আস্তিক আক্রান্ত হওয়ার পর আপনারা বিবৃতি দিয়েছেন, তার পাশে দাঁড়িয়েছেন, হাসপাতালে খোঁজ খবর নিয়েছেন, কিন্তু একটা জিনিস তো মানবেন যে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ কিন্তু বাম আমলেও বহুবার হয়েছে। নন্দীগ্রামের সাংবাদিকরা মাসের পর মাস ঢুকতে পাননি এবং প্রশাসনও কোনো রকম সাহায্য করেননি। সেই সময়ের তুলনায় আজকের এই সময় আপনারা কি কোনো ফারাক করছেন? না, অনেক পার্থক্য। আমাদের সময়ে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকবে, এবং যখনই ঘটেছে, যখন নিন্দা করবার করেছি, যখন প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নিয়েছি। আর তারপরে বড় কথা হচ্ছে এটাই যে আমাদের কি বলে 34 বছরে আপনি তো বলতে পারবেন না যে আজকে যে ঘটনাটা ঘটলো, যে শাসক দলের একজন খুন হলেন
শাসক দলের আরেক গোষ্ঠীর হাতে, কি আপনি যেরকম দেখছেন যে সারা রাজ্যে তৃণমূলের বিধায়ক, তৃণমূলের মন্ত্রী, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তাঁরা খুন করেছেন, খুনের পেছনে জড়িত ছিলেন। সিবিআই তদন্ত হচ্ছে, তার বাড়ির লোকেরা, তাঁর স্ত্রী, এরা মামলা করছেন, হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন এবং সিবিআই অর্ডারও হয়েছে একটাতে। আর সব কথায় মুখ্যমন্ত্রী বলছেন যে সাজানো বানানো ছোট্ট ঘটনা, তুচ্ছ ঘটনা। এই যে এই কি 34 বছর দেখেছেন? 34 বছরকে এই 2 বছরের সঙ্গে মেলানোর চেষ্টা করার মানে দাঁড়াবে যে মুখ্যমন্ত্রী এটা চাচ্ছেন যে আসলে বদলা নয় বদল চাই, যে স্লোগানটা, সেটাকে আসলে সেটা বদল নয় বদলা চাই, এই স্লোগানে তিনি নিয়ে এসছেন। এইটা কি করে মানে জাস্টিফাই করা যাবে আর কি? এটাকে বৈধতা দেওয়া, এটা মোটেই মেনে নেওয়া যায় না। এবং এটার সঙ্গে ওটার তুলনা করে এটাকে ছোট করার মানে হচ্ছে এই পশ্চিমবাংলায় যে নৈরাজ্য, যে আক্রমণ, সর্বব্যাপক আক্রমণ হচ্ছে, সেইটাকে বাড়তে সাহায্য করা, মদত দেওয়া। অনেক ধন্যবাদ আপনাকে সূর্যকান্ত মিশ্র, আমাদের সঙ্গে প্রতিপক্ষ অনুষ্ঠানে ছিলেন। সূর্যবাবু, শেষের বাক্যটা নিয়ে শুধু আমি যোগ করতে চাইব যে অবশ্যই কোনো তুলনার মানে কোনো ঘটনা বা নৈরাজ্যকে মদত দেয়া নয়, কিন্তু আজকের এই ঘটনা এখানে আমাদের দৃষ্টি নিবদ্ধ থাকবে এবং এই ঘটনা শুধু এবিপি আনন্দ নয়, অন্য সংবাদ মাধ্যম 24 ঘন্টা কলকাতা টিভির ওপরও যে আক্রমণ নেমে এসছে, অবশ্যই সেখানে আমাদের সম্পূর্ণ সমর্থন, সহযোগিতা, সহানুভূতির হাত তো থাকবেই। বিক্রম সরকারের কাছে যাব। বিক্রমবাবু, এই ঘটনা নিয়ে এবং পঞ্চায়েত পর্বে আমি আসব, কিন্তু প্রথমে আস্তিকের আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে কি বলবেন? দীর্ঘ কর্মজীবন, আপনার একাধিক ঘটনা নিঃসন্দেহে সামনে এসেছে, কিন্তু এই ধরনের ঘটনা কোথাও কি মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে আগামী পঞ্চায়েত নির্বাচনে, যে ক্রমাগত বাড়তে থাকা ভায়োলেন্স তাকে কেন্দ্র করে? প্রথমেই বলি, সাংবাদিক তার কাজ করতে গিয়েছিলেন, কাজ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে এইভাবে উনি ইনজিওর্ড হয়েছেন, অ্যাসল্টেড হয়েছেন। তার আরোগ্য কামনা করি, তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। দেখুন, এই ধরনের ঘটনা আগেও ঘটেছে, ঘটেনি তা নয়, কিন্তু এত বড়ভাবে হয়নি। আর একটা যেটা আমার মনে হয়েছে, আমরা যারা সরকারি চাকরি করতাম তাদেরও আমাদের অনেক সময় অনেক বিপদের মধ্যে পড়তে হয়েছে, এবং সাংবাদিক হিসেবে আস্তিক যেটা করেছেন যে উনি গিয়েছিলেন সংবাদ সংগ্রহের জন্যে, সেখানে এই ধরনের অত্যাচার, এই ধরনের আক্রমণ খুবই অবাঞ্ছনীয় ব্যাপার, কোনো সন্দেহ নেই। দল মত নির্বিশেষে এর প্রতিবাদ অবশ্যই করা দরকার। এটা এই ধরনের ঘৃণ্য ঘটনা যাতে না ঘটে তার ব্যবস্থা করা দরকার। বিক্রমবাবু, আমি শুধু এখানে যোগ করতে চাইবো, আস্তিকের সঙ্গে কোনোভাবে মানে খুব সামান্য কথা বলার অবস্থাতেই কার্যত নেই, সংজ্ঞা হারাচ্ছে। তার মধ্যেও যেটুকু বলছিল সেটা হচ্ছে যে ওকে প্রহিত করার পর পুড়িয়ে মারা হবে, এই জন্য কেরোসিন তেল আনতে যাওয়া হয়েছিল। এই পর্যায়ে অবধি চলে যেতে পারে কিছু রাজনৈতিক মদতপুষ্ট হিংস্রতা, রাজনৈতিক হিংস্রতা যে কত দূর যেতে পারে সেটা আমরা আগেও দেখেছি, তার জন্য নয়। এখন যা দেখা যাচ্ছে তাতে আমি বলবো সরকারের অবশ্যই কে কোন দলের না দেখে যারা এই ধরনের করেছে তাদের এগেইনস্টে অ্যাকশন নেওয়া। দেখতে পাচ্ছেন যে কলকাতায় নিয়ে আসা হচ্ছে আস্তিককে, গোটা গায়ে মারের দাগ, অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে, তাকে কলকাতায় ভর্তি করা হচ্ছে। এটা খুবই আনফরচুনেট এবং মানুষ এর প্রতিবাদ অবশ্যই করবে। কোন পার্টি, কোন চ্যানেল, কোন সংবাদপত্র করেছে সেটার কথা নয়। সব সংবাদপত্রে, সব চ্যানেলের অধিকার রয়েছে সংবাদ সংগ্রহ করার, এবং এটা তার ডিউটির মধ্যে পড়ে, এটা তার অধিকারের মধ্যে পড়ে সংবাদ সংগ্রহ করা। এবং আমরা যতই বলি এটা ডেমোক্রেসির একটা অঙ্গ,
এবং এটা যদি না পারে তাহলে বুঝতে হবে যে আমাদের এই রাজ্যে ডেমোক্রেসি ইজ ইন ডেঞ্জার, ইজ ইন পেরিল। এবং যে ধরনের কথা পার্থ চট্টোপাধ্যায় বলছিলেন তাতে মনে হলো যে উনি চেষ্টা করছেন যাতে ওরা যারা করেছে তারা ওর দলের লোক নয়, এই কথা বলার চেষ্টা করেছে। এটা বলার কোনো মানে হয় না। কথা হচ্ছে যে মানুষ চাইছে যারা এটা করেছে তার ব্যবস্থা নেওয়া, ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া। কোনো লক্ষণই তো আমি দেখতে পেলাম না। কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে বলে শুনতে পাচ্ছি, তার বেশি তো জানি না। কিন্তু এর আগেও যে ঘটনাগুলো ঘটেছে, আপনারা যে কথা টালিগঞ্জের ঘটনা বলছিলেন, তাতে করেও কোনো অ্যাকশন হয়নি। এবং এটা যদি হতে যাদবপুরের ঘটনা, যাদবপুরের ঘটনা, সেখানেও কোনো অ্যাকশন নেওয়া হয়নি। এবং এখন থেকে যদি শক্ত হাতে প্রশাসন এবং চিফ মিনিস্টার ব্যবস্থা না নেন, তাহলে আমার ভয়, আশঙ্কা যে আগামী দিনে এইগুলো আরও বাড়বে এবং সেটা মোটেই বাঞ্ছনীয় হবে না স্টেটের পক্ষে, মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে, শান্তিকামী মানুষের পক্ষে এটা মোটেই বাঞ্ছনীয় হবে না। আপনাদের দেখাবো যে মিরাতুন নাহা, সুচিত্রা ভট্টাচার্য, বোলান গঙ্গোপাধ্যায় এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কি বলেছেন তারা? আমরা দেখতে পাচ্ছি সমস্ত রাজনীতি, শাসক দলের রাজনীতিতেও হিংসাই একমাত্র অবলম্বন হয়ে উঠেছে। যে দল এই রাজনীতির উপর ভর করে শাসক পদ লাভ করবেন এবং সেখানে টিকে থাকবেন বলে মনে করেন, সেই রকম দল বর্তমানে এখন আমাদের রাজ্যে সক্রিয় হয়ে উঠেছেন। এটা আমাদের জন্য মর্মান্তিক। আস্তিক চট্টোপাধ্যায়ের উপর আজকের আক্রমণ সেরকমই চিত্র আমাদের কাছে দিচ্ছে। এটা তো মানে পশ্চিমবঙ্গের কাছে একটা লজ্জাজনক ব্যাপার, কারণ এরকম ঘটনা গণতন্ত্রের পক্ষে খুব বিপজ্জনক। দেখতে হবে যে উঁচুতলার যারা নেতা নেত্রী রয়েছেন তারা কি ভাষায় কথা বলছেন, ফলে সেটা অফকোর্স যেটাকে বলি পার্কুলেট করে, সেটা নিচের সমাজে এসে পৌঁছবে। এবং সাধারণ কর্মী যারা র্যাঙ্ক অ্যান্ড ফাইল, যারা সত্যি পার্টির জন্য খাটেন, একদম মাঠে ময়দানে খাটেন, পরিশ্রম করেন, তাদের কাছে ওই সংকেতটাই যাবে, তারা ওই কাণ্ডটাই বারবার ঘটাবেন। তারা বুঝবেন যে সাংবাদিকদের নিগ্রহ করলে, মারধর করলে দুদিন একটু আলোচনা হয়, তারপর আবার জেকে সে দুটো দলে লড়াই চলছে, তারা মারপিট করছে, সে খবরটা কভার করতে এরা যাবে না, মিডিয়া যাবে না। গেলে পরে তাদের যদি এরকম মারধর করতে হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায় রইল? এই রাজ্যে যে কোনো প্রশাসন আছে সেটাই তো বোঝা যাচ্ছে না। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বামফ্রন্টের সময় আমরা যারা রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলাম, এখন কিন্তু তারা দেখতে পাচ্ছি যে গণতন্ত্র জিনিসটাই ফেরেনি। গণতন্ত্র বাদে আর সব কিছু আছে। আক্রমণটা সাংবাদিকের ওপর না, আসল আক্রমণটা হচ্ছে গণতন্ত্রের ওপর। সমিতদা, রাস্তায় নেমে প্রতিবাদের কথা হচ্ছে, বোলান্দি বলছেন, কি বলবে? আমি দেখছিলাম আস্তিকের ছবিতে যে তার কুনুই, হাঁটু, গোটা শরীরে কার্যত মেরে, মানে লোহার রড দিয়ে মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে এবং আগুনে পুড়ে বলা হয়েছে যে আস্তিক যখন আক্রান্ত মাটিতে পড়ে গেছে, তাকে মেরে বলা হয়েছে একজন তৃণমূল নেতার নাম করে যে সে এসে অনুমতি দিলে কেরোসিন তেল দিয়ে জ্বালানো হবে। কি বলবেন সমীর? আমি প্রথমেই আস্তিক এবং আরও দুটো সংবাদ মাধ্যমের যারা প্রহৃত হয়েছেন তাদের প্রত্যেকের আরোগ্য কামনা করছি। কেন এই মর্মান্তিক দৃশ্যগুলো অতীতে কিছু দেখতে থাকলেও এইভাবে এই ব্যাপক হারে যেটা একটা সামাজিক রোগের মতো হয়ে দাঁড়িয়েছে, এবং যেটা বোলান্দি যেটা বললেন একেবারেই ঠিক কথা, যে প্রকৃত আঘাতটা কিন্তু গণতন্ত্রের উপরই হচ্ছে। তার কারণটা হলো, আমরা যদি এই মারপিটের ঘটনাটা না দেখি, আমরা যদি জাস্ট পিছিয়ে যাই 2 মাস, লাস্ট 2 মাসে কি লাস্ট 6 মাসে কি লাস্ট 1 বছরে, কি আমি 34 বছরের কথা আর বলতে চাই না। এই জন্যই যে 34 বছরের যে জিনিসগুলো মানুষ অপছন্দ করেছিলেন, যে জিনিসগুলো ডেমোক্রেসির উপরে আঘাত হানছিল, মানুষ তার এগেনস্টেই প্রতিবাদ করেছেন। কেউ রাস্তায় নেবে, কেউ ঘরে বসে, কেউ অফিসে বসে, কেউ নিভৃতে। অর্থাৎ প্রত্যেকের এই যে সমষ্টিগত একটা
ইচ্ছে ছিল যে এই সরকারকে আর নোমর, এদেরকে আর অনেক সুযোগ দেওয়া হয়েছে। এবং দুঃখ লাগছে ঠিক তখন আমরা যেভাবে দেখতাম, যেভাবে বুথগুলো দখল হতো, যেভাবে ইলেকশনকে অর্গানাইজ করা হতো, যেভাবে এই আজকে যারা সরকারে আছেন, আমরা যদি বিগত দিনগুলো দেখি তারা কিভাবে তখন কেন্দ্রীয় বাহিনী চাইতেন। এবং আমার মনে আছে তার একটা না দুটো মিটিং আমি নিজেও ছিলাম, বিশেষ করে বিধানসভা ইলেকশনের আগে, লোকসভা ইলেকশনের আগে। তখন কিন্তু তারা এই কারণ দেখিয়ে তারা কিন্তু সোচ্চার হয়েছিলেন যাতে ইলেকশন কমিশন যাতে সেন্ট্রাল ফোর্স আনেন। এবং সেম জিনিসটা দেখেছিলাম যে তখন না আমরা দেখেছি ত্রিপুরা থেকে ফোর্স এসেছে, হ্যাঁ, এবং গড সেভড যে তার পরবর্তীকালে সেন্ট্রাল ফোর্স আসে, যার জন্যে মারপিটের অনুপাতটা অনেকটা কমে যায়। ঠিক সেম জিনিসটা এখন রিপিট ওনারাই করছেন। অর্থাৎ আমরা যদি দেখি, এবং আমার সবচেয়ে খারাপ লেগেছিল, হতে পারে আমার মনটা ছোট বা আমার দৃষ্টি ছোট, যে এতদিনের এই ঘটনার পরে যেদিন আমার সবচেয়ে লজ্জা লেগেছিল, এই মারামারির থেকেও মারাত্মক লজ্জাকর, যেদিন দেখলাম যে কেন্দ্রীয় বাহিনীর আসতে না দেওয়ার যে চালটা সুব্রত মুখার্জি তারপরে মিষ্টি খাচ্ছেন। ইট ওয়াজ সো ভালগার, ইট ওয়াজ সো ভালগার। এবং ডেমোক্রেসিতে মানুষকে এটা বুঝতে হবে যে ইঙ্গিতটা কোথায়, ওটা মিষ্টি খাওয়া নয়। ওই মিষ্টি খাওয়াটা দুটো গুলি চালানোর থেকে কোনো অংশে কম নয়। উনি বোঝাচ্ছেন, দেখো ভাই কিরম প্যাচে ফেলেছি, দেখো ভাই এখন আসতে পারবে না। আমরা মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীকেও দেখলাম দুদিন আগে, বলেছিলাম আসেনি, দেবে না। আমরা প্রত্যেকেই জানতাম এটা ওনার বলার দরকার নেই। অর্থাৎ আমরা রাজ্যটাকে এমন একটা জায়গায় নিয়ে আসছি, বা আমাদের সরকার, সো কল্ড, ইফ দেয়ার ইজ এনি গভর্নমেন্ট, আমার মনে হয় আমাদের রাজ্যে কোনো আগেও ছিল না, এখন কোনো সরকার ছিল না, পলিটিক্যাল পার্টি ছিল। কেন? যারাই সরকারে আছেন তারা অ্যাজ ইফ তাদের পার্টি অফিস চালানো ওখান থেকে, অ্যাজ ইফ তারা যে একটা সরকারে থাকলে যিনি মুখ্যমন্ত্রী বা যিনি শিল্পমন্ত্রী বা যিনি কারামন্ত্রী, যিনি পরিবহন মন্ত্রী, তিনি যে রাজ্যের পরিবহন মন্ত্রী বা তিনি যে রাজ্যের মুখ্যমন্ত্রী, সেটা কিন্তু তারা ভুলে যান। দিস ইজ সো আনফর্চুনেট। এবং তারা পরিষ্কার বলে দেন, আমাদের ছেলেরাও তো এইভাবে মারা গেছে। অর্থাৎ এরা আলাদা, ওরা আলাদা। এই যে একটা দীর্ঘদিনের এই যে প্রক্রিয়া, যেটার ফসল স্বরূপ এটা, এবং আমরা দেখতে পাচ্ছি যারা এই ধরনের কাজ করছে, এবং তারা কিন্তু, যেমন আমরা যদি ইসের কথা ধরি, ভাঙড়ের আরাবুল, এদেরকে পানিশমেন্ট দেওয়া তো দূরের কথা, এরা তো রিওয়ার্ডেড হচ্ছে। সেই আরাবুলই তো ভোটে দাঁড়ালো। তাহলে দেখা যাচ্ছে কেউ যদি একটা এই ধরনের হঠকারী কাজ করেন এবং মন্ত্রী গিয়ে তার পিঠ চাপড়ান, গিয়ে বলেন এটা দলের সম্পদ, এবং তারপরে তাকে 1 মাস দেখালো, ভাই দেখেছো আমরা কিন্তু ছাড়ি না ভাই, জেলে ঢুকিয়ে দিয়েছিলাম, আবার ওকে আমরা এখন পরিশুদ্ধ করে নিয়ে এসেছি, আমরা রিফাইনারিতে দিয়েছিলাম, রিফাইনারি থেকে শুদ্ধ হয়ে বেরিয়ে এসছে নতুন একটা প্রোডাক্ট। সুতরাং এই প্রোডাক্ট কিন্তু ভাই আর যাই হোক সমাজের পক্ষে মঙ্গলকর, সেই জন্য তাকে আমি ভোটে দাঁড় করাচ্ছি। অর্থাৎ এগুলো যারা ভাবছেন, যেগুলো সাধারণ মানুষ বোঝেন না, এবং যারা ভাবছেন এইভাবে অত্যাচার চালিয়ে, যারা ভাবছেন একটি বুথ আমরা দখল করার পেছনে যে আমরা এই করছি, এবং সবচেয়ে বড় কথা, যেটা সবচেয়ে মারাত্মক একটা ইঙ্গিত, যে বহু সংস্কৃতি, বহু সভ্যতা ওইভাবে ধ্বংস হয়ে যায় যখন যারা মানুষ নিজেদের মধ্যেই যখন গৃহযুদ্ধ লাগে। এটা আমার কাছে এটা যখন আমরা দেখছি একটা গৃহযুদ্ধের পরিস্থিতি প্রায় তৈরি হয়ে গেছে, গৃহযুদ্ধ। তা না হলে একটা রাজনৈতিক দলে যারা বিলং করেন, তারা যখন পরস্পর বিরোধী আচরণ করছেন এবং সেখানে খুন হচ্ছে, এবং সেইখানে কোনো নেতা বা মন্ত্রী গেলেন না অদ্ভুতভাবে, মাইন্ড ইট। এবং তারপরে একজন দায়িত্বশীল মন্ত্রী বলছেন, প্রথমে একরকম কথা বললেন, 6 ঘন্টা পরে উনি বললেন না আমরা ইন্সপেকশন করে দেখেছি, অর্থাৎ ওনাদের ইনার পার্টি, তাদের কোনো সিদ্ধান্ত হয়, তারপরে বললেন না আমাদের কোনো লোক নয়। উনি তো বললেন, আমি বিশ্বাস করলাম। উনি তো বললেন, গ্রামের লোক বিশ্বাস করলো। উনি যদি ভেবে থাকেন যে উনি যা বলবেন সেটা আমরা প্রতিটি মানুষ বিশ্বাস করব, আমি রাজনৈতিক নেতাদের কাছে এই বার্তাটা দিতে চাই, আপনারা ভুল করছেন। আগের থেকে আপনারা শিক্ষা নিন। আগেও কিন্তু এটা বলা হতো যে আপনারা এটা দেখছেন না, প্রতিদিন বিজ্ঞাপনে বলা হতো এই হচ্ছে, আজকেও বলা হচ্ছে। অর্থাৎ আমরা প্রত্যেকে, কালকে আমাকে বিজ্ঞাপনে দেখতে হবে কেউ মার খেয়েছে কিনা, কালকে এমন অবাক হব না যে পশ্চিমবঙ্গ শান্তিতে চলছে বলে একটা বিশাল বিজ্ঞাপন বেরোতেই পারে। তাহলে আমাদেরকে মেনে নিতে হবে পশ্চিমবঙ্গে শান্তিতে আছে, তাহলে আমাদেরকে মেনে নিতে হবে আমরা ডেমোক্রেসি। সুতরাং, এবং সবচেয়ে আমার খারাপ লাগে
সমিতা, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আমি তোমার কাছে যাচ্ছি, প্রতিদিন সকালে আমরা যখন অফিসে ঢুকি তার মধ্যে অন্তত 15 থেকে 20টা রাজনৈতিক হিংসার ঘটনা, সংঘর্ষের ঘটনা ঘটে যাচ্ছে প্রতিদিন। আমরা সব জায়গায় হয়তো আমাদের ক্যামেরা পৌঁছচ্ছে না বা সবসময় সংঘর্ষের সেই খবর প্রচারিত হচ্ছে না। তুমি বলছো? আমি বলছি সুমন, এটা তোমাদের কাছে আসাটা খুব স্বাভাবিক। আমরা পলিটিক্যাল পার্টির সাথে জড়িত না, মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে আরো স্ট্যাম্প দিয়ে দিয়েছেন। সেইখানে দাঁড়িয়ে বলছি, আমাদের কাছে যত রকম ফোন আসে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, দাদা আমাদের এখানে আমাদের উপর, আমরা তো এই করেছিলাম, আমরা এই লড়াইটা করেছিলাম, আজকে আমাদের উপরই অত্যাচার হচ্ছে। আমি এমন একজনের নাম আমি বলছি না, সিঙ্গুরে থাকে, সে আমাকে ফোন করে বলছে, দাদা একটা সময় এই তৃণমূল পার্টিকে আমি তার বাসের ব্যবসা, যে তারা তখন পয়সা দিতে পারতো না, আমি বাসটা দিতাম, তারা কোনো মিটিং মিছিলে যাবে। আজকে এই বর্তমান যারা বিরোধী দল, তারা বাসটি ভাড়া করে পঞ্চায়েতের ইলেকশনে তারা নমিনেশন দিতে যাবে, সেই ভদ্রলোকের বাস ভেঙে তছনছ করে তার কন্ডাক্টরকে হসপিটাল পাঠিয়ে দেয়, ড্রাইভার কন্ডাক্টরকে। সে দুঃখ করে বলছে, সমিতদা মনে আছে আপনাদের ফোন করতাম যে আপনারা আন্দোলন করুন, আমরা সঙ্গে আছি। আজকে তার ফল। অর্থাৎ যারা জেগে ঘুমন, যে নেতা বা মন্ত্রী, তারা জেগেও দেখতে পাচ্ছেন না যে তার দলের ভেতরে কি হচ্ছে, তার দলের বেশ কিছু সদস্যদের অত্যাচারে মানুষ কিভাবে হাসপাস করছেন। জেনে রাখবেন, এর ফলটা কিন্তু যতই আপনারা গায়ের জোরে নমিনেশন দিতে দেবেন না, যেমন করে একটা সময় সমস্ত মানুষ রাস্তায় নেমে গেছিল, সেই দিন কিন্তু খুব দূরে আছে বলে আমি মনে করি না। আমি লাস্ট একটা কথা বলতে চাই, সেদিন যারা রাস্তায় নেমেছিলেন, আজকে বহু মানুষ আছে, তারা কিন্তু নীরব। আমাকে ভীষণভাবে মানসিক পীড়া দেয়, তারা কোন স্বার্থে, তারা তো সেদিন অত উদারভাবে এগিয়ে এসেছিলেন এবং আমি অ্যাপ্রিসিয়েট করি তাদের, যে বাংলার স্বার্থে তারা এগিয়ে এসেছিলেন। আজকে তাদের কোন ব্যক্তিগত স্বার্থে, আমি কোনো পার্টিকুলার ব্যক্তিকে বলছি না, বহু মানুষ যাদের নেতৃত্বে, যাদের অবদানের জন্য আমরা পরবর্তীকালে একটা নতুন গভর্নমেন্ট পেয়েছিলাম। আমাদের দুর্ভাগ্য, সেই গভর্নমেন্ট যখন বলেছিলেন বদলা নয় বদল চাই, আমরা ট্রাস্ট করেছিলাম। আজকে বুঝতে পারছি ওটা আমাদেরকে ভাওতা দেওয়া হয়েছিল। কিন্তু সেই সমস্ত ব্যক্তিরা যখন দেখি নীরব, তারা সমাজের বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তি, যাদের একটি কথাতে আমার থেকেও বেশি মানুষ আরো বেশি চিন্তা করবেন, যারা অনেক সময় রাজনৈতিক সচেতন ব্যক্তি, রাজনৈতিক নেতাদের কথার থেকেও তাদেরকে বিশ্বাস করেন। আমি তাদের কাছে অনুরোধ করবো, আপনারা সোচ্চার হন, আবার একটু আগের মতো নিজেদের প্রশ্ন করুন, যেটা কি সত্যি সঠিক। চুপ করে থাকার সময়, এটুকু আমার আবেদন। আমাদের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতিতে যেতে যেতে বলবো, আপনাদের আশ্বস্ত করব, আপনাদের জানাবো যে আমরা কলকাতায় নিয়ে আসতে পেরেছি আস্তিককে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছে। এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। আস্তিকের আঘাত সত্যি গুরুতর এবং সর্বাঙ্গে তার আঘাতের চিহ্ন। আপনাদের সেই ছবি আমরা তুলে ধরছি। আমরা এই বিরতির পর এই অনুষ্ঠানে ফিরে সরাসরি দেখানোর চেষ্টা করব, আস্তিকের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যায় কি না সেই চেষ্টা করব। আপনাদের বলে রাখি যে মাটিতে ফেলে লোহার রড দিয়ে নির্দয়ভাবে দীর্ঘক্ষণ ধরে তাকে মারা হয়েছে, তার ক্যামেরা কেড়ে নেওয়া হয়েছে, মোটরসাইকেল ভেঙে দেওয়া হয়েছে এবং শুধু সেখানেই শেষ নয়, তাকে পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয়েছিল। এই মুহূর্তে গুরুতর আহত অবস্থায় আস্তিককে মহকুমা হাসপাতাল থেকে এনে আমরা কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছি। আমি নিশ্চিত যে যারা দেখছেন, যারা শুনেছেন, তারা সবাই আমাদের সঙ্গে আস্তিকের দ্রুত আরোগ্য কামনা করবেন। ছোট্ট একটা বিরতিতে তারপরে এই অনুষ্ঠানে ফেরত আসবো। শুধুমাত্র নিজের দায়িত্ব পালন করতে, কর্তব্য পালন করতে, সাংবাদিক ধর্ম পালন করতে আস্তিক ঘটনাস্থলে গেছিল। আর তারপর এই মুহূর্তে কলকাতায় তার পরিণতি হিসেবে একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা করাতে হচ্ছে। গুরুতরভাবে অসুস্থ, তার সিটি স্ক্যানে অস্বাভাবিকতা পাওয়া গেছে। আমরা এই অনুষ্ঠানে আস্তিকের সঙ্গে কথা বলার চেষ্টা করব। সত্যি কথা বলতে কি, যে অনুষ্ঠান করার মানসিকতা নিয়ে প্রতিদিন আমাদের ক্যামেরার সামনে হাজির হতে হয়, আজকের অনুভূতিটাও বোধহয় আমাদের পক্ষে একেবারে অন্যরকম। আস্তিক, তোমার বেশিক্ষণ সময় নেব না। আমি জানি
অবর্ণনীয় যন্ত্রণা হচ্ছে তোমার গোটা শরীরে, সে ছবিও আমাদের দর্শকরা দেখছেন। তোমার একটা কথা বলতে পারি, এ রাজ্যের কোটি কোটি মানুষ, গোটা পৃথিবীর যারা এবিপি আনন্দ এই মুহূর্তে দেখছেন, সবার সহানুভূতির, সবার শুভেচ্ছা আছে তোমার সঙ্গে। তারা সবাই তোমার দ্রুত আরোগ্য কামনা করে। আস্তিক, কি হয়েছিল ঘটনাটা সংক্ষেপে যতটা সম্ভব যদি আমাদের একটু জানাও। ঘটনাটা গতকাল ব্যারাকপুর নয়াবস্তি, ব্যারাকপুর থানা সংলগ্ন ব্যারাকপুর, সেই নয়াবস্তি এলাকাতে গতকাল রাত্রেবেলা বোমাবাজি এবং গুলি চলে, ভাঙচুর হয়। সেই গুলিতে একজন মারা যায় এবং ওই শিবু যাদব আগে কংগ্রেস করতে এখন তৃণমূলে যোগদান করেছে, রিসেন্ট কংগ্রেস করে তৃণমূলে যোগদান করেছে। তো তার দলের একটি ছেলে গতকাল গুলিবিদ্ধ হয়ে মারা যায়, গুলি বোমা চলে। আজকে সকালবেলা ভোরবেলা আমি তখন 6:30 ঘটনার খবর পেয়ে যখন যাই ঘটনাস্থলে যাই, তখন সেখানে ছবি তুলছিলাম। তখন 50-60 জন ছেলে, ওই শিবু যাদবের ছেলে, হাতে রড, লাঠি, রড, ইট এইসব নিয়ে, মানে কোনো কিছু কথা বলার আগেই আমাকে মারধর শুরু করে দেয়। ফেলে মারে, আমার মাথায় বাঁশের বাড়ি মারে, পিঠে বাঁশ দিয়ে মাথায় বাঁশ দিয়ে বাড়ি মারে, মাথায় এরকম রক্ত বেরোয়, পেটে রক্ত বেরোয়। তারপরে পিঠে বাড়ি মারে, পিঠে আমি পড়ে গিয়ে আবার তুলে মারে, মোবাইলটা কেড়ে নেয়। পরে ব্যাগ থেকে ক্যামেরা বের করতে যায়, মোবাইল কেড়ে নেয়। তারপরে বুম, আমার এবিপি আনন্দের বুমটা, সেটা ব্যাগ থেকে বের করে নিয়ে ছিনিয়ে ভেঙে দিল ব্যাগ থেকে। আমি তারপরে ওখানে আবার মারলো, রাতি ইট মারছে, মাথায় ইট মেরেছে, 2 সেলাই পড়েছে। আস্তিক, যারা তোমায় মেরেছে তাদের রাজনৈতিক পরিচয় কি? তুমি কি নিশ্চিত তারা কোন রাজনৈতিক দলের সমর্থক? আস্তিক, শিবু যাদবই বা তার রাজনৈতিক পরিচয় কি? বলা হচ্ছে যে শিবু যাদব তৃণমূল কংগ্রেস কর্মী নয় বা নেতাই নয়। না, তৃণমূল কংগ্রেসের রিসেন্ট যোগদান করেছে বললে হবে না, তো কংগ্রেস করতে আগে। আস্তিক, যারা আক্রমণ করেছে তারা কি সবাই তৃণমূল কংগ্রেসের লোক? আমার দলের লোক না, কোনো একটা কিছু কাণ্ডা ঘটিয়ে বসলে রাজনৈতিক দলের লোকের অস্বীকার করে। যারা তোমায় আক্রমণ করেছিল সেই আক্রমণকারীদের রাজনৈতিক পরিচয় কি? আস্তিক, আরেকবার জানতে চাইবো। আমি তো ব্যারাকপুর থানায় যাই, এরা থানায় বলি এই ঘটনা, যেতে গিয়ে আবার 2বার পড়ে যাই, মাথা ঘুরে, আমার মাথা দিয়ে তখন রক্ত ঝরছে, মাথা ফেটে। তারপরে গেলে থানায় ডায়েরি করতে যাই, করলাম। ওখানে বললো যে হাসপাতালে যাও। হাসপাতালে যাওয়ার পথে বাইকে করে যাচ্ছি, তখন আর রাস্তার মোড়ে তাণ্ডব চালায় ব্যারাকপুর যে কোর্ট, লাঠি নিয়ে 50-60 জন ছেলে সব দোকানপাট বন্ধ করতে বলে, সব দোকানপাট বন্ধ করে। পথচারী মানুষ তারা হতচকিত হয়ে ভয়ে দৌড়দৌড়ি করে। আমি তারপরে বাইক ঘুরিয়ে ইছাপুর হয়ে তারপরে ব্যারাকপুরে যাই, ভিতরের রাস্তা দিয়ে। আমি আর ব্যারাকপুর মেন রোড থেকে বেরোতে পারলাম না, বিএন বসে।
ক্যান্টনমেন্ট বোর্ডে আমাকে এই পুলিশ থেকে বলে যে থানায় ওই ক্যান্টনমেন্ট বোর্ড হাসপাতালে যেতে। আমি বললাম আমি যেতে পারবো না। তারপরে ওখানে সব ছেলেপেলেরা ঘিরে রেখে দিয়েছে। আমি আর ওই হাসপাতালে যাইনি, আমি বিএন বসে গেছিলাম। বিএন বসে মানে 1 ঘন্টা আমাকে মারধর করার পর 1 ঘন্টা জুড়ে এলাকা জুড়ে তাণ্ডব চালায় ওই শিবু যাদবের ছেলেরা। আস্তিক, তোমার শেষ প্রশ্ন। আর তোমার 50-60 জন ছেলে হ্যাঁ, দোকানপাটও ভাঙচুর করতে যায়। আস্তিক, তোমার আগুনে গায়ে আগুন দিয়ে দেওয়ার হুমকি অবধি দেওয়া হয় একটা জায়গায় আটকে রেখে, আক্রান্ত এবং প্রহিত অবস্থায়। ও আরেকটা, হ্যাঁ, তারপরে ওই যখন আমাকে যখন আটকে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছিল, তখন ওই শিবু যাদবকে বলাও इसको आग लगा दे। হ্যাঁ, মানে হিন্দিতে বলছে যে শিবু যাদব আসলে পরে ধরে রাখো, আগে আগ লাগিয়ে দেবে, মানে গায়ে আগুন জ্যান্ত জ্বালিয়ে দেবে। পেট্রোল ঢেলে, গাড়ির পেট্রোল ঢেলে, আমার গাড়িটা ওইখানেই ছিল, গাড়িটা ভাঙচুর করে পেট্রোল ঢেলে বলছে জ্বালিয়ে দেবে, গাড়ির পেট্রোল আগুন জ্বালিয়ে দেবে। আস্তিক, আর 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 তোমার আর কথা বলো না, তুমি বিশ্রাম নাও, তোমার বিশ্রামের প্রয়োজন। দর্শকদের বলি, আমরা বারবার আস্তিককে বারণ করি যে তার বক্তব্যের এই মুহূর্তে কোনো দরকার নেই, কিন্তু একজন সাংবাদিক, তার কর্তব্যচ্যুতি কখনো ঘটে না। সে বলে যা ঘটেছে আমার সঙ্গে আমি সরাসরি আপনার অনুষ্ঠানে জানাতে চাই, আমি সরাসরি মানুষকে টিভির সামনে বলতে চাই। আমার মনে হয় যে এই যন্ত্রণার মধ্যেও একজন সাংবাদিক হিসেবে আস্তিকের কর্তব্য করলো। আস্তিক, অনেক ধন্যবাদ। তোমায় জানিয়ে রাখি যে কোটি কোটি মানুষ যারা এই মুহূর্তে এবিপি আনন্দ দেখছেন, আমি নিশ্চিত যে তারা সবাই চাইবেন আমাদের সঙ্গে যে তোমার দ্রুত আরোগ্য তুমি পাও এবং তোমার সুচিকিৎসা হোক। সুমন, আপনার কাছে যাব, কি বলবেন সুমন এই ঘটনায়? আমরা সংবাদ মাধ্যমের কর্মীরা যারা খবর করি, রাজনৈতিক হিংসার খবর করি, গোষ্ঠী সংঘর্ষের খবর করি, দুই দল রাজনৈতিক হিংসায় জড়িয়ে পড়ছে, সংঘর্ষ হচ্ছে, সেই খবর করি, কিন্তু এইভাবে খবরের অংশ হিসেবে এই যন্ত্রণাকাতর অংশগ্রহণ আরেকবার না, যেভাবে আস্তিক চট্টোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করি এবং অন্য সাংবাদিকরাও যারা আক্রান্ত হয়েছেন অন্য চ্যানেলে, তারাও যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এখন যে ঘটনা আস্তিকবাবুর এগেনস্টে হয়েছে, যেভাবে তাকে মারা হয়েছে এবং যে চিত্র এখন দেখলাম, মর্মান্তিক অবস্থা আর কি। মানে যেভাবে ওইভাবে যদি মারে, মানে প্র্যাকটিক্যালি প্রেস তো একটা মানে গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। খুব স্বাভাবিকভাবে মানে সাংবাদিকদের যে তাদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতায় হস্তক্ষেপটা একটা মারাত্মক অপরাধ। এবং এই যে ঘটনা ঘটেছে, নিন্দার কোনো ভাষা নেই। এটাতে যে কোনো দল, রং, কোনো কিছু না দেখে একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে রাজ্যের প্রশাসনের তরফ থেকে আসে, অন্তত সাধারণ মানুষ হিসেবে আমি এই আর্জি করি। এবং মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন যে যারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত, তাদের কোনো দল বা রং দেখা হবে না, সরাসরি তাদেরকে ব্যবস্থা নেওয়া হবে। এবং ইতিমধ্যে এই কথাটাও জানা গেছে যে শিবু যাদব সম্বন্ধে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে তিনি অলরেডি দল থেকে বহিষ্কৃত। এবং যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তো বোঝাই যাচ্ছে এরা তো মানে রাজনৈতিক কর্মী নয়, এরা তো সমাজ বিরোধী। সুমন, আস্তিক কিন্তু পরিষ্কার বললেন এবং ওইখানে আপনি খোঁজ নিয়ে দেখবেন, আমাদের অন্য প্রতিনিধিরাও বলছেন যে এই সদ্য তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। বহিষ্কৃত, মানে এই প্রশ্ন উঠতেই পারে যে বহিষ্কৃত কবে হলেন আর কিভাবেই বা হলেন। সেটা তো যেহেতু আমি ওই অঞ্চলে তাকে অলরেডি দল থেকে বাদ দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী বলেছেন। আজকে মনে হয় এই পরিস্থিতিতে আমাদের নিজেদের মধ্যে তর্ক বিতর্কে যাওয়াটা ঠিক নয়। আমি যেটা মুখ্যমন্ত্রী বলেছেন, আমি সেই পরিপ্রেক্ষিতেই বলছি যে তিনিও নিশ্চয়ই খবরাখবর সংগ্রহ করেছেন। পার্থ চট্টোপাধ্যায় তিনিও খবরাখবর সংগ্রহ করেছেন। তারও বক্তব্য যে প্রকৃত অর্থে যে রাজনৈতিক কর্মী, একটা দলের রাজনৈতিক কর্মী, সে তার সবসময় উদ্দেশ্য হওয়া উচিত দলের ভাবমূর্তিটাকে ভালো করা। আজকে যে ঘটনা ব্যারাকপুরে ঘটেছে, এই ঘটনায় তো দল কালিমালিপ্ত হয়েছে, সরকার কালিমালিপ্ত হয়েছে। আপনি এই দৃষ্টিভঙ্গি থেকে দেখুন, আজকের ঘটনাতে কোনো পার্টিবাজি করবেন না। সিপিএম, কংগ্রেস, তৃণমূল মূলত যেটা যেটা দেখুন সেটা হচ্ছে যে আজকে প্রকৃত অর্থে যেটা বলছি আমি, যেটা রাজনৈতিক কর্মী নন, এরা সমাজ বিরোধী।
এরা যে দলে যাবেন সেই দলেই তারা এই ধরনের ঘটনা নয়। এখন আপনিও তো ওই অঞ্চলে থাকেন না, আপনি ডিটেইলসটা জানেন না। মানে একেবারে তৃণমূল স্তরে, নিচু স্তরে এখনো পর্যন্ত কংগ্রেস এবং তৃণমূলে কে অ্যাকচুয়ালি কংগ্রেসে আছে কে তৃণমূলে আছে এ নিয়ে কিন্তু এখনো মানে সঠিকভাবে আপনি কাউকে চিহ্নিত করতে পারবেন না। এবং প্রতিদিনই নানাভাবে, যেহেতু তৃণমূল সরকার তৃণমূল ক্ষমতায় আসছে, প্রতিদিন কিন্তু বিভিন্ন জেলাতে দেখা যাচ্ছে যে কংগ্রেস কর্মীরা তারা দলে দলে তৃণমূলে যোগ দিচ্ছে। এখন খুব স্বাভাবিকভাবে সিপিএম থেকেও আসছে, এটা অস্বীকার করার নয়, সমস্ত বিরোধী রাজনৈতিক দল থেকে আসছে। তাহলে এই প্রবণতার মুখে যেটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে যে কংগ্রেস বা তৃণমূল এরা কিন্তু প্রকৃতিগতভাবে একটা উদারনৈতিক গণতন্ত্রে বিশ্বাস করে, এবং যেভাবে সিপিএম চলে, তাদের যে রেজিমেন্টেশন, তাদের যে দলীয় সংগঠনের ক্ষেত্রে, এটা ভালো দিকে বলছি না, খারাপ অর্থে বলছি, যে তাদের যে ওই যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু এই দলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য না। ফলে খুব স্বাভাবিকভাবে যেটা রাজ্য প্রশাসনকে করতে হবে যে এই গোষ্ঠী সংঘর্ষটা যতটা মিনিমাইজ করা যায়। কংগ্রেসেও গোষ্ঠী সংঘর্ষ আছে, অস্বীকার করবো না, তৃণমূলের মধ্যেও গোষ্ঠী সংঘর্ষের ইঙ্গিত আছে, এটা অস্বীকার করলে হবে না, এটা ইতিহাস বলছে তাই। ফলে এই গোষ্ঠী সংঘর্ষটাকে যদি নিয়ন্ত্রণ না করা যায়, খুব স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ কি করে হবে যেখানে যদি বাস্তব পরিস্থিতিটা কেউ অস্বীকার করেন, কেউ প্রথমেই বলে দেন যে ইনি আমাদের দলের কোনো সমর্থক কর্মী করেন না। আমি বলছি স্বীকার করলে তবে তো সংশোধন, আমি যদি শুরুতেই অস্বীকার হয় না, আপনি ঠিকই বলছেন, কিন্তু স্বাভাবিকভাবে এই ধরনের কর্মীরা রাজনৈতিক কর্মী না। এই সরকারের আমলেই তো আমরা প্রথম দেখলাম যে দলের সঙ্গে যুক্ত হলে তার শাস্তি হচ্ছে। আপনি মোহাম্মদ ইকবালের কথা বলুন, আপনি শম্ভুনাথ কাউয়ের কথা বলুন, আপনি আরাবুল ইসলামের কথা বলুন, এরা দলে মানে এই ধরনের ঘটনা তো এর আগে দেখিনি। এখন দেখুন আপনি কি রাজনৈতিক উদ্দেশ্যে আপনি দেখেননি কেন? আজকে আমরা সিদ্ধার্থ শঙ্কর রায়ের কথা বলছি না, আমরা 34 বছর দেখেছি, আজকে 34 বছর দেখেছি, 34 বছরের গল্প বলছেন। তাহলে এই সরকার একটা রাজধর্ম পালনের চেষ্টা শুরু করেছে। এটাকে অবশ্যই অবশ্যই এখানে শাসন সংক্রান্ত ব্যাপারে অনেক সহযোগিতার পরিবেশ রয়েছে। গত নির্বাচন হাওড়ায় হলো, সেটা অত্যন্ত শান্তিপূর্ণভাবে হয়েছে, শান্তি শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই সরকার অনেক গণতান্ত্রিক পরিস্থিতি তৈরি করেছে। এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার রাজনৈতিক কারণে তাহলে তাপসী মালিক হত্যার পরে দেবু মালিক এবং সুরিত বাবুকে যখন অ্যারেস্ট করা হলো এবং তারপরে যখন ছাড়া পেলেন, তারা কি বিশুদ্ধ হয়ে এসেছিলেন? আপনারাও যারা যে মানে যে বুদ্ধিজীবীরা এই দলের তরফ থেকে পরিবর্তনের ডাকে যারা পথে নেমেছিলেন, সরকার পরিবর্তনের জন্য নেমেছিলেন, তাহলে আপনারা নেমেছিলেন কোন সময়? এটা তো অস্বীকার করতে পারবেন না। বহুদিন ধরে ঘটছে। আপনারা সিঙ্গুরের ঘটনার পরে আপনারা পথে নেমেছিলেন। ঘটনা তো অনেক আগে আছে, 2001-এর যে ঘটনা ছোট আঙাড়িয়াতে ঘটেছিল, যেভাবে তৃণমূল পুড়িয়ে মারা হয়েছে, বিজন সেতুর ঘটনা ঘটেছিল। বুদ্ধিজীবীরা পথে নেমেছিল বামফ্রন্ট আমলের একেবারে শেষ পর্বে 2006 অনওয়ার্ড। ফলে খুব স্বাভাবিকভাবে এই সরকার 2 বছর প্রতিষ্ঠিত হয়েছে, অনেক জায়গাতেই যে কাজটা এক্সপেক্টেড সেই জায়গায় যাচ্ছে না। আমি সরকারের সমর্থক হয়েও বলছি যে সেই জায়গায় এক্সপেকটেশন পূরণ করতে পারছে না, কিন্তু তাকে সময় দিতে হবে। আর তারা প্রচেষ্টাটা শুরু করেছেন। আজকে পঞ্চায়েত ইলেকশনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে পরিসংখ্যান দেখা যাচ্ছে, বা মীরা পান্ডে যেটা বলছেন, যে মীরা পান্ডের পরিষ্কার বক্তব্য যে নমিনেশন জমা দিতে বাধা পেয়েছেন না, তারা ইচ্ছাকৃতভাবে দেননি, সেটা যে কথাটা পরিসংখ্যানটা আসছে সেই পরিসংখ্যানও এটা পরিষ্কার। আমার কাছে পরিসংখ্যান রয়েছে আনন্দবাজারে প্রকাশিত, তাতে পরিষ্কার আছে যে জেলা পরিষদ। আমি আবার আক্রান্ত আমার সহকর্মীদের কথায় যাব। কিছুক্ষণ আগে আমি দেখলাম পার্থপ্রতিম ঘোষ যাদবপুরে, সেই পার্থপ্রতিম প্রহিত হয়েছিলেন। আমরা দ্রুত একবার দেখব পার্থপ্রতিমের সেই ছবি, সেই ঘটনা, কিভাবে দিনের পর দিন এবিপি আনন্দ এই চ্যানেলের জন্মলগ্ন থেকে নানা ঘটনায় আমাদের আক্রান্ত হতে হয়েছে। ফের তৃণমূলের হাতে আক্রান্ত এবিপি আনন্দ। সাম্প্রতিককালে যে ছবি বারবার দেখা গিয়েছে তারই পুনরাবৃত্তি।
ধর্মঘটের সকাল, গাঙ্গুলি বাগানে সিপিএম এর যাদবপুর জোনাল পার্টি অফিসে তাণ্ডব চালানো হচ্ছিল। তছনছ করে দেওয়া হচ্ছিল আসবাব, কাগজপত্র। এই খবর পেয়ে সেখানে যান এবিপি আনন্দর সাংবাদিক পার্থপ্রতিম ঘোষ। উদ্দেশ্য একটাই, সংবাদ সংগ্রহ। কিন্তু এটাই তার অপরাধ হয়ে দাঁড়ায়। এবিপি আনন্দর প্রতিনিধিকে ছবি তুলতে দেখেই বেজায় খেপে যান তৃণমূল কর্মী সমর্থকেরা। ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয় এবিপি আনন্দর প্রতিনিধিকে। মাটিতে ফেলে নির্বিচারে চলে লাথি, ঘুষি। হামলায় আহত হন পার্থপ্রতিম। আহত অবস্থায় তিনি বারবার ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও ক্ষান্ত হননি মারমুখী তৃণমূল কর্মী সমর্থকেরা। কেড়ে নেওয়া হয় তার বাইকও। গোটা ঘটনার সময় পুলিশ ছিল নীরব দর্শক। মুখ্যমন্ত্রী অবশ্য গোটা ঘটনাকেই সাজানো আখ্যা দেন। আমি খোঁজ নিয়েছি, নাথিং, কিচ্ছু হয়নি। আপনি নিজে করেছেন, সাজিয়েছেন, অনেকে কেস সাজিয়ে করে। অভিযুক্ত তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে পুলিশের কাছে তথ্য সম্বলিত সিডি সহ লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার পর এবিপি আনন্দর প্রতিনিধি এলাকায় গিয়ে অভিযুক্ত তৃণমূল নেতাকর্মীদের দেখাও পান, কিন্তু পুলিশ তাদের দেখা পায় না। ফলে আজ পর্যন্ত গ্রেফতার হয়নি শাসক দলের অভিযুক্ত নেতাকর্মীরা। বুক ফুলিয়ে পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন তারা। পশ্চিম মেদিনীপুরের সদর ব্লক অফিসে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পেশে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সংবাদ সংগ্রহে ঘটনাস্থলে পৌঁছন এবিপি আনন্দর প্রতিনিধি বিল্টু গোপ। ঘটনার ছবি তুলতে গেলে বাধা দেওয়া হয় তাকে। পরে এবিপি আনন্দর প্রতিনিধিকে রীতিমতো মারধর করেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। এক্ষেত্রেও কার্যত দর্শকের ভূমিকায় ছিল পুলিশ। তৃণমূলের কয়েকজন কর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়। বিষয়টি জানানো হয় পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকেও, কিন্তু এক্ষেত্রেও অভিযুক্তদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থাই নেয়নি পুলিশ। এবিপি আনন্দ। বিল্টু গোপ কিংবা পার্থপ্রতিম ঘোষ, সৌভাগ্যক্রমে তাদের আক্রান্ত হওয়ার ঘটনা ক্যামেরায় রেকর্ড হয়েছে, কিন্তু প্রতিদিন নিয়মিত এমন বহু ঘটনা ঘটে যা হয়তো ক্যামেরায় রেকর্ড হয় না, কিন্তু সেই ঘটনা ঘটছে এবং সেই ট্র্যাডিশন বন্ধ হওয়ার কোনো লক্ষণ এখনও আমরা দেখতে পাচ্ছি না। অঞ্জন বেরার কাছে যাব, কি বলবে? না, যখন তুমি আসতে বলেছিল তোমাদের চ্যানেল থেকে, ভাবিনি যে এই ধরনের দৃশ্যগুলো দেখতে হবে। আমি ওর কথা শুনতে বড় খারাপ লাগছিল। আস্তিক যেভাবে বলছিল, বা বরুণ বা আস্তিক আগে এরা সুস্থ হন, আমরা ওর বাড়ির লোকেরা তো দেখছেন, আমাকে একটু খবর দিও ওরা কেমন থাকলো। সমস্যা হচ্ছে একটা কি জানো, যে আজকে আমার ইচ্ছে করছে না রাজনৈতিক বিতর্ক করতে, কিন্তু পরিবেশটা এমন একটা জায়গায় গেছি যে যারা রাজনীতি করেও না, অবস্থাটা দেখো। এই যে ঘটনাগুলো দেখালে, ঘটনার মধ্যে মিলটা কোথায়? আমি একটা কথা আমি বলিনি, আমি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা পড়ান। আপনার কি মনে হয় যে যে ছাত্রদের, যে ছাত্রীদের আপনি শিক্ষক হিসেবে, অধ্যাপক হিসেবে তৈরি করেন, তাদের এই পার্টেও একটা শিক্ষা দেওয়া উচিত যে যেভাবে আক্রান্ত হতে হচ্ছে সেখানে তারা কিভাবে বাঁচবে, বা প্রফেশনাল হ্যাজার্ডের একটা পার্ট হিসেবে এটাও রাখা উচিত? আমি একা বুকে লাগছে আর একটু সেই জন্যই, কারণ এরা হয় আমার ছাত্রের মতো অথবা আমার বন্ধুর মতো না। যেটা সমস্যা হচ্ছে কোথায় জানো, বারবার যে দৃশ্যটা দেখালে তোমরা একাধিক ঘটনার, যে অসহিষ্ণুতা একটা প্রায় একটা চরম অবস্থায় গেছে। এমন নয় যে এরকম একটা ভায়োলেন্স এক জায়গায় ঘটে গেল, হতে পারে। তা আমি যারা একটু ভাবতে বলবো তোমাদের সবাইকে, যে একটা তীব্র প্রতিবাদ করা দরকার। একটা জিনিস লক্ষ্য করো, এত মার খেয়েও ও বেচারি যেভাবে শুয়ে আছে, ও কিন্তু ও একটু নার্ভাস দেখাচ্ছে না, খুব সাহসের সঙ্গে বলছে। ও খুবই আত্মবিশ্বাসী যে ওর পেশাগত কাজটা ও করছে, কথা বলতে পারছে না, তখনও বারবার আমাদের ইনসিস্ট করেছে যে আমি কিছু বলতে চাই, আমি ঘটনাটা বলতে চাই। ফলে ওর পাশে আমাদের দাঁড়ানো দরকার, এবং তোমরা সবাই নিশ্চয়ই দাঁড়াবে ওর পাশে, বা দাঁড়িয়েছো। আমি শুধু একটাই কথা বলছি, যেটার প্রতিবাদ করা দরকার, যে রাজনীতির মতই হোক না কেন, যার যে রাজনৈতিক মত হোক, রাজ্যটা আমাদের সবার, পরিবেশটা, সমাজটা আমাদের সবার। সমাজটা তো ওইভাবে বিভক্ত নয়। ধরো যে বারবার কেন এ কথা আমাদের শুনতে হবে? পুলিশ তদন্ত করছে, পুলিশ হয়তো 3 জনকে অ্যারেস্টও করেছে, তার মধ্যে সরকারের মন্ত্রীরা, একজন রাজনৈতিক নেতা বললেন দলের, বুঝলাম, অন্য একজন লোক বললেন, বুঝলাম, কিন্তু সরকারের মন্ত্রীরা কেন বারবার প্রতিটি ঘটনার ক্ষেত্রে, এক তো ধরো সাজানো ঘটনা, সেটা তো আমরা দেখেছি, কিন্তু প্রতিটা
কাজটা ধরাকালীন পুলিশ অ্যারেস্ট করছে যখন, তদন্তটা ফর্মালি শুরু হয়েছে কিনা জানি না, এই সবে প্রক্রিয়াটা শুরু হলো, ঘটনাটা সকালে ঘটলো, কে জড়িত নয়। সুমন, এটা শুধু নৈতিকতার প্রশ্ন নয় যে এ জড়িত নয়, এ জড়িত, আমার দল নয়, ও জড়িত নয়, এটা শুধু নৈতিকতার প্রশ্ন না। নৈতিকতার প্রশ্ন এই উচ্চ পদের ক্ষেত্রে অবশ্যই একটা প্রশ্ন, কিন্তু এটা একটা আইনগত প্রশ্ন। এটা বলা উচিত সবার যে এর মাঝখানে দাঁড়িয়ে একজন মন্ত্রী যদি একথা বলেন, একজন সিনিয়র অফিসার যদি একথা বলেন, তাহলে সেটা আইন বিরুদ্ধ, নিয়ম বিরুদ্ধ, বলতে পারেন না। এবং প্রতিবার এইভাবে তদন্তকে প্রভাবিত করা। তুমি ভাবো যাদবপুরে যে ঘটনাটা দেখালে একজন অ্যারেস্ট হয়নি, আমি শুনছিলাম তোমাদের কাছে, একজন অ্যারেস্ট হয়নি। এবং সমবেদনার একটা সরকার যখন থাকে, যে সরকারই থাক না কেন, একটা ভায়োলেন্সকে তো তোমাকে অফিশিয়াল পজিশন থেকে নিন্দা করতে হবে না। পুলিশ অ্যারেস্ট করবে কি করে? সর্বোচ্চ পদ থেকে প্রকাশ্যে বলে দেওয়া যে আমরাই সাজিয়েছি। কখনো এটা কোনো রাজ্যে ঘটেনি। এটা শুধু আমি বলছি না যে ভারতের কোনো রাজ্য দেখো না তুমি, যে মন্ত্রীরা চ্যানেলের নাম করে যেভাবে হুঁশিয়ারি দিচ্ছে, যেভাবে হুমকি দিচ্ছে, এটা একটা নিছক এই পার্টি বা ওই পার্টি, আমাদের পার্টি, রাশক পার্টি বা বিরোধী পার্টি, এই বিতর্কের মধ্যে এই বাইনারি অ্যাপ্রোচ থেকে দেখে কোনো লাভ নেই। এটা একটা সামগ্রিক সংকট। আমার বলতে ইচ্ছা করছে, বা ভাবো, আমরা ভাবছি, আমরা সকলেই ভাবছি নিশ্চয়ই, যে হিংসা কি এখন একটা সরকারি প্রশাসনিক কর্মসূচিতে রূপ নিয়েছে? এটা ভয়ঙ্কর, এবং রাজনীতির নির্বিশেষে আমাদের এটা ভাবা দরকার যে এই নিন্দাযোগ্য ব্যাপারটাকে যদি আমরা নিন্দা না করি, তাহলে সরকার কেমনভাবে চলবে? প্রশাসনের উচ্চ পদে থাকা, সংবিধানের শপথ নেওয়া মানুষেরা কোন ভাষায় কথা বলবে? তার এমন একটা নেতিবাচক, খারাপ, নিচু মানের মানদণ্ড তৈরি হয়ে যাচ্ছে, এর প্রতিক্রিয়া কিন্তু থেকে যাবে সমাজে একেবারে। তোমার দেখো, তুমি যে দেয়ালে লিখেছো এগুলো, কতগুলো শব্দ আমি গোয়াজ ইউ লাইক যখন বাচ্চারা করে তখন দেখার চেষ্টা করি, তাদের যা সাজে তার থেকে তুমি বুঝতে পারবে যে তাদের মন ভারী করে আছে কোনগুলো। দেখো, আক্রান্ত প্রার্থী, বোমাবাজি, এই যে বিচারহীনতা, এই সরকার সুবিচার, সুশাসনের কথা বলে এসেছে, কিন্তু অবস্থা এখন গভীরতর অনেক, যে এই বিচারহীনতা, কোথাও তুমি বিচার চাইতে পারবে না, তুমি পুলিশের কাছে যেতে পারবে না, পুলিশ বলছে হাসপাতালে চলে যাও, একটু নিয়ে যাবে না? এবং অমানবিকতাকে একটা এই যে স্ট্যান্ডার্ড, বিধিবদ্ধ রূপ দিয়ে দেওয়া হচ্ছে, এইটার বোধহয় আমাদের সকলেরই প্রতিবাদ করা দরকার, বলা দরকার। আমার আরেকটা জিনিস মন কানে লাগলো, পুলিশ বলেছে হাসপাতালে চলে যাও। আমরা কিন্তু কোনো প্রফেশনাল লোককে তার প্রফেশনাল ডিগনিটি বা প্রফেশনাল রেসপেক্ট দিয়ে আমরা তাকে জান বলি, এই কথাটা কিন্তু একটা মারাত্মক। এইগুলো ছোট পুলিশ সেটা বলতেই পারে। তাকে এবং সে অসুস্থ হয়ে পড়েছে, ইনজিওর্ড হয়েছে, পড়ে যাচ্ছে, পুলিশ তার ডিউটি একটা ফেলিওর, তার উচিত সঙ্গে সঙ্গে নিয়ে তার ব্যবস্থা করা। না, ডিউটি ফেলিওর না, গোটা বয়ানটার মধ্যেই দেখবেন এমন একটা অমানবিকতা, ঠিক, এবং ভায়োলেন্স, যেভাবে ভায়োলেন্স নানা বিভঙ্গে, নানা মাত্রায় যেভাবে প্রশ্রয় পাচ্ছে, তা একটা সামাজিক সংকটের রূপ নিয়ে নেবে। শুধু রাজনৈতিক প্রতিপক্ষের তো বিষয় নয়, এটাই আমাদের বোধহয় ভাবা দরকার, এবং তোমাদের এইটা বলা দরকার আছে, এটা চলতে পারে। একটা কি গুণগত তফাৎ হয়েছে যাদবপুরের ঘটনার থেকে এই ঘটনায়, যে যাদবপুরে পুরোটাই বলা হয়েছিল সর্বোচ্চ স্তর থেকে যে এবিপি আনন্দের সাজানো, এখানে জানি না সরকারি হাসপাতালে আস্তিকের সেলাই হয়েছে কিনা, সেই কারণে কিনা, সেটা অন্তত বলা হয়নি। না, সেটা মারাত্মক যেটা ছিল যাদবপুরে, ঘটনাটা তো মারাত্মক, তার থেকেও মারাত্মক ছিল তারপরের দিনের মিছিল। সেটা খেয়াল করো যে শাসক দল মিছিল করছেন, তার সাথে ইন্টেলেকচুয়ালসদের নিয়ে, যে না এই ঘটনাটা সাজানো, এটা তো আরো বেশি অবাক করানো, এবং তাতে চ্যানেলের নাম করে হোর্ডিং এবং পোস্টার্স। না, এটা বোধহয় প্রতিক্রিয়ার ধরনে একটু ফারাক দেখা গিয়েছে। এটা বোধহয় হাওড়ার ফল আর সামনে পঞ্চায়েত ইলেকশন আছে বলে কিনা জানি না। তো যাই হোক, না, এটা অত আমি ওর বিতর্কের মধ্যে এখন প্রতিক্রিয়া দ্রুত হয়েছে, আপাতত সুস্থ হোক, সুস্থ হোক, এবং আগে ওর পরিবারের লোকেদের আমি সমবেদনা জানাচ্ছি। আমি উদয়ন বাবুর কাছে যাব, তার আগে শুধু তো এবিপি আনন্দ আক্রান্ত এরকম নয়, গোটা বাংলায়
বিচ্ছিন্ন একাধিক ঘটনা প্রতিদিন হচ্ছে এবং সেই ঘটনার সংখ্যা প্রতিদিন ক্রমান্বয়ে বেড়ে চলেছে। আপনাদের দেখাবো যে পঞ্চায়েত নির্বাচনে একাধিক এই ধরনের ঘটনা বিগত এক সপ্তাহের খতিয়ানও আমরা যদি নিই তাহলে হয়তো আগামী আধ ঘন্টা শুধু সেই ছবিগুলো দেখাতে চলে যাবে। তার থেকে খুব ছোট করে বহু কিছু বাদ দিয়ে একটা অংশ আমরা দেখানোর চেষ্টা করছি যে এই হিংসা কিন্তু বাড়ছে। বোধহয় প্রশাসনের সতর্ক হওয়ার সময় এসেছে। সংঘর্ষ চলছেই। পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়া শুরু হতেই জেলায় জেলায় শুরু হয়েছে সংঘর্ষ। কোচবিহারের তুফানগঞ্জে সিপিএম প্রার্থীকে মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল, অভিযোগ অস্বীকার শাসক দলের। বীরভূমের সাঁইথিয়ার বাতাসপুর গ্রামে তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ অস্বীকার সিপিএমের। দুর্গাপুরের গোপালপুরে সিপিএম প্রার্থী ও তার স্ত্রীকে বাড়িতে ঢুকে মারধর করা হয় বলে অভিযোগ অস্বীকার তৃণমূলের। বীরভূমের আমোদপুরে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় সিপিএম প্রার্থীদের বাস লক্ষ্য করে বোমাবাজি ও মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূলের। প্রতিবাদে সিপিএমের সশস্ত্র মিছিল। হুগলির খানাকুলে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে কংগ্রেস প্রার্থীকে তৃণমূলের পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ, শরীরে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয় বলে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। উত্তর 24 পরগনার মহিষবাথানে বাড়িতে ঢুকে 3 সিপিএম প্রার্থীকে মারধরের অভিযোগ, গ্রেফতার 4 তৃণমূল কর্মী। উত্তর 24 পরগনার ঘোলাতেও সিপিএম প্রার্থীদের বাড়িতে হামলার অভিযোগ অস্বীকার শাসক দলের। মনোনয়ন পর্ব ঘিরে কোচবিহারে আক্রান্ত বাম প্রার্থীরা, বিধায়ককে মারধর, অভিযোগের তীর তৃণমূলের দিকে, অভিযোগ অস্বীকার তৃণমূলের। উত্তর 24 পরগনার মহিষবাথানে সিপিএমের মহিলা প্রধানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ, কাঠগড়ায় শাসক দল, অভিযোগ অস্বীকার তৃণমূলের। মনোনয়ন পর্ব ঘিরে বীরভূমের খয়রাশোল ব্লক অফিসে সিপিএম তৃণমূল দফায় দফায় সংঘর্ষ, একে অপরের বিরুদ্ধে গুলি ও বোমাবাজির অভিযোগ। মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে কংগ্রেসের 2 প্রার্থীকে মারধরের অভিযোগ অস্বীকার শাসক দলের। এবিপি আনন্দ। উদয়নবাবু, প্রায় গৃহযুদ্ধের পরিস্থিতি, বিক্রম সরকার তাই বলছেন। আমরা যেটা দেখালাম সেটা কিন্তু হিমশৈলের চূড়ো, তার কারণ প্রতিদিনের এত ছবি যে গত এক সপ্তাহের খতিয়ান করলে তারই হয়তো ডিউরেশন হবে আধ ঘন্টার বেশি। না, এখানে আমার প্রথমেই আমি বলবো যে আপনাদের চ্যানেলের এবং 24 ঘন্টা চ্যানেলের এবং কলকাতা টিভির যে সাংবাদিকরা আহত হয়েছেন তারা দ্রুত আরোগ্য কামনা করি এবং তাদের পরিবারের প্রতিও আমার সমবেদনা রইল। প্রথমেই আমার যেটা বলার সেটা হচ্ছে আমার একটু মানে পুরো বিতর্ক, যেটা আমরা পোস্টমডার্ন ভাষায় যেটাকে বলি প্রতর্ক, সেই প্রতর্কটা দেখে বা যেটা চলছে সেটা নিয়ে একটা আমার মনের মধ্যে মাঝে মাঝেই খুব হাসি পায়। মানে গত এক সপ্তাহ ধরে কেন আরও বেশ কিছুদিন ধরে যা চলছে তাতে বেশ হাসি পায়। নির্বেদ বাবু একটু আগে বলছিলেন যে এমার্জেন্সির সময়ের প্রসঙ্গের কথা তুলেছিলেন, যেহেতু তুললেন আমি সেই প্রসঙ্গে একটা কথা দিয়ে শুরু করছি। সেটা হচ্ছে সেই সময় গৌরকিশোর ঘোষ আনন্দবাজার পত্রিকার বিশিষ্ট সাংবাদিক, তার নামে নাকি শোনা যায় আনন্দবাজার পত্রিকা অফিসে একটা চিঠি এসেছিল, নকশালপন্থীরা লিখেছিলেন যে গৌরকিশোর ঘোষের মুন্ডু চাই। এবার গৌরকিশোর ঘোষ সেই চিঠিটা নিয়ে
সোজা ওই নকশালপন্থীদের সেই অফিসে চলে গেছিলেন, গিয়ে বলেছিলেন এই তো আমি স্বয়ং চলে এসেছি, এবার আমার মুন্ডুটা খসিয়ে দেওয়া হোক। নকশালপন্থী যারা ছিলেন তারা সেখানে, তারা বাবুকে ডেকে নিয়ে খুব আলাপ আলোচনা হাসি ঠাট্টা করে তিনি আবার বাড়ি চলে এসেছিলেন। তো যেটা বলা হয় যে একটা দিকে আমাদের ভারতের রাজনীতি বা পশ্চিমবঙ্গের রাজনীতি যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেখানে বারবার এই ছত্তিশগড়ে একটা ঘটনা ঘটে গেল বা অন্যত্র ঘটে যাচ্ছে, পশ্চিমবঙ্গে একাধিক এই ধরনের রাজনৈতিক হিংসা হয়েছে এবং চলছে এখনো। যেটা বলা হচ্ছে একটা সংসদীয় রাজনীতি আমরা ভারতবর্ষে কায়েম করতে চাইছি, স্বাধীনতার পর থেকে একটা সংসদীয় রাজনীতি কায়েম করতে চাইছি। আর একদিকে রয়েছে যারা সংসদীয় রাজনীতি মানে না। আমি একদম উদাহরণ দিয়ে বলছি, যারা আগে নকশালপন্থী ছিলেন, এখন যারা মাওবাদী, এরা প্রচুর খুন করেছেন, প্রচুর নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছেন, কিন্তু একটা দিক দেখুন, তারা গণতন্ত্রের যেটা চোখ, গণতন্ত্রের চোখ হচ্ছে সংবাদ মাধ্যম, গণতন্ত্রকে বাঁচিয়ে রেখেছে। আমি মনে করি যেটুকু গণতন্ত্র বেঁচে আছে সেটুকু সংবাদ মাধ্যমের জন্যই বেঁচে আছে, কোনো রাজনৈতিক দলের বদান্যতায় বেঁচে নেই। এই গণতন্ত্রের চোখটাকে কিন্তু যারা এই সংসদীয় গণতন্ত্রের বিরুদ্ধে সম্পূর্ণভাবে এবং যাদের নৃশংসতা সুবিদিত, তারা কিন্তু গণতন্ত্রের চোখটাকে আজ অব্দি আঘাত করেননি। আপনি বলতে পারেন কিষাণজি তিনি একজন খুব নৃশংস মানুষ ছিলেন, তিনি অনেক নিরপরাধ মানুষকে হত্যা করেছেন, আমি তার সম্পূর্ণ বিরোধিতা করি। কিন্তু তিনি কিভাবে সংবাদ মাধ্যমের সাথে দিনের পর দিন যোগাযোগ বজায় রাখতেন এবং কিভাবে তিনি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলতেন, আমরা সেটা দেখেছি। অর্থাৎ সংবাদ মাধ্যমের প্রতি তার যে রেসপেক্ট ছিল, যিনি এই সংসদীয় গণতন্ত্রের ব্যবস্থাটাকেই মানেন না এবং সরাসরি সমালোচনার মুখে আমি অন্তত 20 বার তাকে প্রকাশ্যে অন এয়ার লাইভে প্রশ্ন করেছি যে আপনার এই হত্যা রাজনীতি কোথায় নিয়ে যাবে, এটা অন্যায়, এটা ভুল। নিশ্চয়ই। এবং তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন পত্রিকা, বিভিন্ন সংবাদ বাড়িতে হামলা প্রতিনিধিদের সাথে তিনি কিন্তু ঘন্টার পর ঘন্টা নিজে ফোন করে কথা বলতেন এবং তাদের সাথে বিতর্ক করতেন, কেন আমার এই পথটা ঠিক, কেন আমার এই পথটা ঠিক, তাই নিয়ে বিতর্ক করতেন। সেইটুকু রেসপেক্ট, যারা তিনি একজন সংসদীয় গণতন্ত্রের সম্পূর্ণ বিরোধী, তিনি এই সংসদীয় গণতন্ত্রকে ধ্বংস করতে চেয়েছিলেন। তিনি এই আপনি বলছেন কিষাণজি অন্তত হামলা করেন না বা মামলা করেন না সংবাদ মাধ্যমকে, কিন্তু তিনি আঘাত করেননি। নকশালপন্থী যারা ট্রাফিক পুলিশের গলা কেটেছিল, সেই নিন্দনীয় কাজ করেছিল, যারা হয়তো উপাচার্যের গলা কেটেছিল, তারা কিন্তু সংবাদ মাধ্যমকে আক্রমণ করেনি 70 দশকে। এই ঘটনা ঘটেনি। আগে এই যে সমাজ বিরোধীদের কথা আমার বন্ধু সুমন বলছিলেন, অতীতের সমাজ বিরোধী কলকাতা শহর বা পশ্চিমবঙ্গের অতীতের সমাজ বিরোধীরও আগেও তো ছিল, সমাজ বিরোধীদেরও একটা পরম্পরা আছে। ফাটাকেষ্ট কখনো কিন্তু সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের গায়ে হাত দিতেন না। তারা নিজেদের মধ্যে বিভিন্ন যে দলের সমাজ বিরোধী, সেই দলের হয়ে অন্য দলকে আক্রমণ করতেন, কিন্তু সংবাদ মাধ্যমকে এইভাবে আক্রমণ করা হতো না। তাহলে আমরা কি শিখবো? আমরা শিখবো যারা সংসদীয় রাজনীতির প্রতিনিধি, যারা সংসদীয় রাজনীতি এই প্রতিভু, তারা কি করছেন। বাবরি মসজিদ যেদিন ভাঙা হয়েছিল, এই ঘটনা তার সাথে তুলনীয়। বাবরি মসজিদ যেদিন ভাঙা হয়েছিল, সেদিনকে সাংবাদিকদের বাবরি মসজিদের মাথা থেকে, যেখানে ভাঙা হচ্ছে সেখান থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই সংসদীয় রাজনীতি যারা করছেন, তারা কিন্তু সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের প্রতি সেটুকু সহমর্মিতা দেখাচ্ছেন না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং পশ্চিমবঙ্গে যা চলছে সেটা তো মানে ভয়াবহ। এখন হয়তো বা এই সাংবাদিক বা অন্য চ্যানেলের সাংবাদিক, তাদের চিকিৎসা চলছে, এরপরে এমন দিন আসতে পারে আরো ভয়ঙ্কর আক্রমণ হতে পারে সংবাদ মাধ্যমের ওপর। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই সংবাদ মাধ্যমকেই বেছে নেওয়া হয়েছে আক্রমণের লক্ষ্যবস্তু হিসেবে, এবং সংবাদ মাধ্যমকে বারবার আক্রমণ করা হচ্ছে। নাম করে চ্যানেলগুলো সম্পর্কে বলা হচ্ছে, খবরের কাগজে কথা বলা হচ্ছে, তাদের ব্যঙ্গ করা হচ্ছে, সর্বোচ্চ মঞ্চে দাঁড়িয়ে আক্রমণ করা হচ্ছে, মহাকরণে দাঁড়িয়ে আক্রমণ করা হচ্ছে, এবং সংবাদ মাধ্যমকে বারবার আক্রমণের নিশানা করা হচ্ছে ব্যক্তিগত। এবং কেন করা হচ্ছে? তার কারণ সংবাদ মাধ্যম হচ্ছে সেই চোখ, যে চোখ
গণতন্ত্রকে বাঁচিয়ে রাখে এবং সংসদীয় রাজনীতি করছেন যারা, তারা সেই সংসদীয় রাজনীতির গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে চাইছেন না এবং এর মধ্যে সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হবে শাসক দলকে। আজকে পার্থবাবু যে কথাটা বলেছেন, পার্থবাবু বলছেন নিশ্চয়ই সংবাদ মাধ্যম স্বাধীনতার সাথে কাজ করুন, যারা আমাদের সাথে যারা এই কাণ্ড করেছে তারা আমাদের কেউ নয়। মানলাম তিনি হাত ধুয়ে ফেলতে চাইছেন, তিনি ঝেড়ে ফেলতে চাইছেন, তারা রাজনৈতিক কর্মী নয়। না, রাজনৈতিক কর্মী নন, রাজনৈতিক কর্মী তৃণমূলের সাথে কোনোভাবে যুক্ত না, এটা উনি বলেছেন। এবং সুমন বাবু যেটা বলছিলেন একটু আগে, যে সমাজ বিরোধীদেরও মানে খোলামেলা একটা দল হিসেবে বলতে গিয়ে বললেন যে কমিউনিস্টরা রেজিমেন্টেড, এরা খোলামেলা দল, এগুলো কোনো যুক্তি খুঁজে পাই না। বক্তব্য হচ্ছে সোজাসুজি পার্থবাবুর এই বক্তব্যের মধ্যে দিয়ে তিনি গোষ্ঠী দ্বন্দ্বকে স্বীকার করতে চাইছেন না, তিনি সত্যকে আড়াল করতে চাইছেন। এই গোষ্ঠী দ্বন্দ্ব যে তৃণমূল কংগ্রেসের মধ্যে তৈরি হচ্ছে এবং এখন বিরোধী দল নয়, এখন যে গোষ্ঠী দ্বন্দ্বের ফলে স্বয়ং তৃণমূল কংগ্রেস শাসক দল আক্রান্ত এবং গণতান্ত্রিক ব্যবস্থায় শাসক দল যে নিরাপত্তা দেওয়ার কথা সেই নিরাপত্তাটা দিতে পারছে না, এই সত্যটাকে আড়াল করতে চাইছেন, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, যেখানে যেটা সূর্যকান্ত মিশ্র বলছিলেন সেটাকে আরো এক্সটেন্ড করে বলা যায়, সংবাদ মাধ্যমের প্রতিনিধি সেখানে যাবেন তো, তিনি তো খবর সংগ্রহ করতে সেখানে গেছেন, সংবাদ মাধ্যমের প্রতিনিধি আছেন, পুলিশ নেই কেন? যেখানে একজন আইনজীবীর বাড়ি ভাঙচুর হয়েছে, সেই বাড়িটাতে সংবাদ মাধ্যমের প্রতিনিধি খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন, সেই বাড়িতে ইমিডিয়েটলি পুলিশ পোস্টিং হয়নি কেন? বাবু, আমাদের উদ্বেগ যে পুলিশ থাকলেও কতটা যখন শাসক দলের বিরুদ্ধে অভিযোগের তীর বা শাসক দল অ্যাকশনে, তখন যাদবপুরে আমরা পুলিশকে পাইনি, একাধিক ঘটনায় আমরা পুলিশকে দেখতে পাইনি। মেদিনীপুরের ঘটনা দেখালাম আমরা, বিল্টু গোপের পুলিশ কিচ্ছু করেনি। না, আমার প্রথম প্রশ্ন হচ্ছে পুলিশ নেই কেন? এবারে আপনি যে কথাটা বলছেন সেটা অবশ্যই সত্যি, পুলিশ থেকেও কাজ করছে না, শুধু আপনাদের সংবাদ মাধ্যমের ক্ষেত্রে নয়। আমরা দেখেছি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় যখন আক্রান্ত হচ্ছে, যখন বাইরে থেকে গেছে সমাজ বিরোধীরা, যাদেরকে তখনও ওরা বলেছিলেন যে আমাদের দলের কেউ নয়, এরা আমাদের কোনো ছাত্র সংগঠনের কোনো প্রতিনিধি নয়, যারা বাইরে থেকে গিয়ে আক্রমণ করলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, সেখানে তো পুলিশ পোস্টিং ছিল, সেখানে তো বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং উপাচার্য তারা বারবার পুলিশকে বলেছেন আপনারা ব্যবস্থা নিন। গেট বলা হয়েছে অর্ডার নেই, হ্যাঁ, উপর থেকে অর্ডার নেই, হ্যাঁ, গেট ভেঙে রেজিস্ট্রার এবং রেজিস্ট্রারকে বলা হয়েছে যে আপনারা ব্যবস্থা নিন, তারা কোনো ব্যবস্থা নেননি এবং পরে সংশ্লিষ্ট থানা তারাও কোনো দায়িত্ব নিতে চায়নি। অর্থাৎ পুলিশ পোস্টিং থেকে কি হবে? এই যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি নমিনেশন পেপার ফাইল করতে গিয়ে মার খাচ্ছে, সেখানেও তো পুলিশ পোস্টিং আছে, পুলিশ কি করছে? পুলিশ কি করছে কথাটা বলবেন না, পুলিশ আক্রমণকারীদের নিরাপত্তা। না, আমরা যে বিতর্কটা করছি পঞ্চায়েত নির্বাচন নিয়ে, আমি এর আগের দিনও আপনাদের চ্যানেলেই বলেছি যে কত 800 কোম্পানি কি 1400 কোম্পানি কি 2000 কোম্পানি যদি প্যারামিলিটারি ফোর্স আসে, সেই প্যারামিলিটারি ফোর্স কার অধীনে থাকবে, কার নিয়ন্ত্রণে থাকবে? সে তো ডিএমএসপিদের নিয়ন্ত্রণে থাকবে এবং ডিএমএসপিরা যদি তাকে কাজ করতে না দেয়, তাহলে তাদের এগেইনস্টে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার কোনো অধিকার রাজ্য ইলেকশন কমিশনের নেই। উদয়নবাবু, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বক্তব্য ডিএমএসপির কথা বললেন, আমাদের মনে পড়ে যাচ্ছে যে অনুব্রত মণ্ডল, যার অসাধারণ বক্তব্য বারবার আমরা দেখিয়েছি, নমিনেশন ফাইল করা নিয়ে তিনি কি বলেছিলেন, আজ থেকে তিনি জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন, সিদ্ধান্ত হয়েছে, দেখুন। একদিকে যখন সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক, তখন বিরোধী দলগুলিকে মনোনয়ন জমা না দিতে দেওয়ার ফতোয়া জারির পরই জেড ক্যাটাগরির নিরাপত্তা বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যখন দাবি করছেন বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে কোনো বাধা দেওয়া হচ্ছে না, তখন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ফতোয়া রাজনৈতিক মহলে ঝড় তোলে। যদিও দলের তরফে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, প্রকাশ্যে মুখও খোলা হয়নি। আর এর ঠিক পরপরই এবার তৃণমূলের বিতর্কিত জেলা সভাপতিকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিল পুলিশ। এবার থেকে পাইলট কার, এসকর্ট, স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রধারী দেহরক্ষী, বাড়ির নিরাপত্তার জন্য সর্বক্ষণের 6 জন সশস্ত্র পুলিশ পাবেন অনুব্রত মণ্ডল।
কিন্তু কেন হঠাৎ তাকে এই বিশেষ নিরাপত্তা? পুলিশের বক্তব্য, অনুব্রত মণ্ডলের ওপর হামলা হতে পারে। এই মর্মে জেলার গোয়েন্দা বিভাগ রিপোর্ট পাঠিয়েছিল ডিরেক্টরেট অফ সিকিউরিটিকে। তাদের নির্দেশেই এই বিশেষ নিরাপত্তা। যদিও তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে পুলিশ যখন জেড ক্যাটাগরির নিরাপত্তা দিচ্ছে, তখন তাঁর ফতোয়ায় বেজায় ক্ষুব্ধ রাজ্য নির্বাচন কমিশন। জেলা শাসক ও পুলিশ সুপারকে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে তারা। কমিশন সাফ জানিয়ে দিয়েছে, তৃণমূল সভাপতি যা বলেছেন তা হুমকি, ভীতি প্রদর্শনের সমান এবং আদর্শ আচরণবিধির পরিপন্থী। এদিকে অনুব্রত মণ্ডলের জেড ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া নিয়ে বিরোধীদের একাংশ কটাক্ষ করে বলছে, অন্য কারোর থেকে নয়, অনুব্রত মণ্ডল সম্ভবত তার নিজের দলের অভ্যন্তর থেকেই হামলার আশঙ্কা করছেন। বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই তীব্র। গোপাল চট্টোপাধ্যায় ও দীপক ঘোষ, এবিপি আনন্দ। বিক্রমবাবু, দীর্ঘদিন আপনি প্রশাসনে ছিলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনার, কি মনে হয় যে এই মুহূর্তে যদি এরকম ঘটনা কখনো ঘটতে দেখিনি, আর যদি নিরাপত্তা রক্ষী এবং জেড ক্যাটাগরি দিতে হয়, আমার মনে হয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে অবস্থা, জনসংখ্যার অন্তত 1/4কে এই নিরাপত্তা দেওয়া উচিত? খুবই দুর্ভাগ্যজনক। প্রথম কথা হচ্ছে যে যে আটারেন্সগুলো করেছেন অনুব্রত মণ্ডল, তাতে করে তার অ্যাকশন নেওয়া উচিত, ক্রিমিনাল অ্যাকশন নেওয়া উচিত, এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি এদের দেখা উচিত যাতে এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়। এখন যা দেখতে পাচ্ছি, আপনাদের এখান থেকে শুনলাম, তাতে অ্যাকশন নেওয়া তো দূরের কথা, তাকে জেড ক্যাটাগরির প্রোটেকশন দেওয়া হচ্ছে। তার মানে হচ্ছে যে যে কথাটা উনি বলেছেন, সেই কথাটা দলের সর্বোচ্চ নেতৃত্ব মেনে নিয়েছেন যে ওইটাই ঠিক, এবং এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের পশ্চিমবঙ্গবাসীর পক্ষে এটা খুবই দুর্ভাগ্যের ব্যাপার, এবং সাধারণ মানুষ এর বিচার একটা সময় অবশ্যই করবে। বিচার শুরু করেছে, তবে বিচারে নিশ্চয়ই করবে। নিবেদা, বলার কিছু নেই। আমি শুধু একটা জিনিস জানতে চাইছিলাম যে জেড ক্যাটাগরি নিরাপত্তা কারা পান? জেড ক্যাটাগরির নিরাপত্তা যারা পান, তাদের জায়গায় পৌঁছাতে মানে পৌঁছে দেওয়া হচ্ছে, এবং কারণটা হচ্ছে একটাই, যে এই সরকার এসে যে কাজটি শুরু করেছেন সেটা হচ্ছে যে কটি প্রতিষ্ঠিত জায়গা, স্বাধীনতার আগে তারপরে যে কটি ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান যে জায়গায় পৌঁছেছে, তার প্রত্যেকটিকে অপমান করা, প্রত্যেকটিকে। মানবাধিকার কমিশন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ভারতবর্ষের বিচার ব্যবস্থা, ইলেকশন কমিশন, পঞ্চায়েতের নির্বাচনের কনস্টিটিউশনাল রাইট, প্রত্যেকটি, যে কোনো লোক আমার দল করলে এই রাজ্যের বুকে যে কোনো কাজ করতে পারে। অনুব্রত মণ্ডল কার্যত কি করেছেন? কার্যত আক্রমণ করার জন্য বলেছেন, তো যে মানুষকে তোমরা করতে দিও না, মানে বেসিক কনস্টিটিউশন রাইটটাকে নষ্ট করে দেওয়ার জন্য হুমকি দিয়েছেন। কোথায় দিয়েছেন? একদম ক্যামেরার সামনে দিয়েছেন। কোথায় দিয়েছেন? পাশে এমপিকে বসিয়ে রেখে দিয়েছেন। এবং এই অবস্থায় এই অবস্থা করার পর তারপরে এই লোকগুলোই আজকে যারা বলছে যে সাংঘাতিক ব্যবস্থা নেব, সংবাদ মাধ্যমের উপর আক্রমণ হয়েছে, এই লোকগুলোই বলেছে যে এটা কোনো ব্যাপার না, এগুলো ব্যক্তিগত ব্যাপার। আমরা বলেছি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। তারপরের দিন যখন এই আক্রমণগুলো বিভিন্ন জায়গা থেকে হচ্ছে যে এটা কি দাঁড়াচ্ছে, এটা কি, তখন তাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিয়ে কি দেখাতে চাইছেন, কি প্রমাণ করতে চাইছেন? যে ফাইনালি দুটো জিনিস, যে গণতন্ত্রের এ টু জেড সমস্ত খুব সুরক্ষিত আছে। এক হচ্ছে গিয়ে, হ্যাঁ, দুটো জিনিস প্রমাণ করতে চাইছেন আসলে। এক, যে আমি যেটা তুমি যেটা বললে সেটা আমার কথা, তোমার বিরুদ্ধে বিরোধী পক্ষ, সংবাদ মাধ্যম, জজ সাহেব যা ইচ্ছা বলতে পারেন। তুমি আমার কথা বলেছো, তার মানে তোমাকে সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব, পুরস্কার। যেরকম বঙ্গবিভূষণ করে ছি নিয়ে যারা বসে পড়েছিলেন, আমি চাইছিলাম যে ছি এর পরে কালকে এরা আরেকবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে ছি নিয়ে বসবেন, আমি দেখতে চাইছিলাম। দেখা যাক কি হয়। কিন্তু আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে অনুব্রত সহ অনুব্রতকে যারা জেড ক্যাটাগরি দিচ্ছেন তারা ভয় পাওয়া শুরু করেছেন, ভয়ঙ্কর ভয় পাওয়া, এবং এই ভয় পাওয়ার জন্যেই তাদের নিজেদের জেড ক্যাটাগরি এবং তার চেলা চামুন্ডাদের জেড ক্যাটাগরিকে এনশিওর করার চেষ্টা করছেন। এছাড়া তৃতীয় কোনো অর্থ নেই। তা থেকে বাঁচবে না, এরা শুধু যেটা নির্বেদা বললেন যে ভয় পাচ্ছে শুধু না, এরা বিপন্ন বোধ করছে, বিপন্ন বোধ করছে। দেখো, যে কথাটা বীরভূমে বলছে,
আরও খারাপ লাগে জানো তো, শান্তিনিকেতনের জেলা তো, তো সেখানে দাঁড়িয়ে যে ভাষায় শাসক তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কথাটা বলছেন, আচ্ছা বলো সুমন, এখানে কি মনে হয় একজন ডিএম আছেন, এখানে কি মনে হয় একজন এসপি আছেন, এখানে কি মনে হয় কোনো সরকার আছে? এবং তারপর জেড ক্যাটাগরি দেওয়া মানে কখন দেওয়া হচ্ছে জানো? শুধু জেড ক্যাটাগরি দিচ্ছে তা না, কার থেকে জন্য দিচ্ছে, এটা একটা স্টেটাস বাড়ানো হচ্ছে যে এইটাকে আবার সরকার প্রমোট করতে চাইছে। এইটাই সরকারে, এটাই শাসক তৃণমূল কংগ্রেসের জাতীয় বাণী, যা বলেছে প্রার্থীদের কাউকে রেডিও না আটকে দিও, কাউকে নমিনেশন পেপার জমা দিতে হবে না। এই যে বলছি ভায়োলেন্স, হিংসাটাই হচ্ছে এই জাতীয় বাণী। এবারে দেখো কখন দেওয়া হচ্ছে জানো, যখন নির্বাচিত বিধায়ককে আদালতে যেতে হচ্ছে ন্যূনতম বিধিমাফিক নিরাপত্তা চাইতে। সমস্ত বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতাদের, সংগঠকদের নিরাপত্তা তুলে নেওয়া হচ্ছে জানো তো, যাতে তারা সবচেয়ে ভালনারেবল, সবচেয়ে অবস্থার মধ্যে থাকেন, শাসক দলের দয়া থাকে, অ্যাট দ্য মার্সি, তারা যখন ইচ্ছা তাদেরকে পেটাই ধোলাই করতে পারে, আক্রমণ করতে পারে, এই অবস্থার মধ্যে দেওয়া হচ্ছে। এবং এইখানে দাঁড়িয়ে একবারের জন্য বলো তুমি যে শাসক দল বা সরকার, যে দলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, আমরা আশা করারও কোনো উপায় নেই যে এইরকম একটা ভয়ঙ্কর কথার অন্তত একজনও আছেন দাঁড়িয়ে যে নিন্দে করছেন। আচ্ছা দল নয় করলো না, তাদের যারা সমর্থন করছেন তাদেরও কি কোনো বিবেকী মানুষ নেই যে এই কাজটার অন্তত তারা নিন্দে করবেন, যে এটা বলে না মাইকে দাঁড়িয়ে এবং উপেক্ষা করছে? এই যে সাংবাদিকদের মারছে, এর মধ্যে যে বেপরোয়াপনা রয়েছে, দেখো চ্যানেল এতগুলো ক্যামেরা দাঁড়িয়ে আছে, সজোরে সে বলছে, বেপরোয়াভাবে সে বলছে, এটা সে প্রচার করতে চায়, শুধু বলে ফেলেছে তা না, এইটা সে প্রচার করতে চায় গোটা রাজ্যে, মানে সঠিক খবর দেখালে এইটাই হচ্ছে তার পরিণতি, এই বার্তাটা দিতে চায় যে এইটাই হবে তাই। এবং এই মেজাজ থেকেই আজকে সাংবাদিকদের উপর ধোলাইটা, সে দুটোর মধ্যে একটা লিঙ্ক আছে। সমিতদা, না আমি খুব ছোট করে আমি দুটো পয়েন্ট বলবো। একটা হলো, আমরা খুব পরিষ্কার দেখলাম পাশে দাঁড়িয়ে সাংসদ শতাব্দী রায়। আমরা যদি তার 5-7 দিন আগের একটা খবরের কাগজ দেখি, বা 5-7 দিন কি ম্যাক্সিমাম 8-10 দিন, যে বর্তমান সাংসদ, বীরভূমের সাংসদ, তিনি একটি মিটিং করেন এবং সেখানে তার যারা অনুগামী বহু লোক আসেননি, সেটাও গোষ্ঠীদ্বন্দ্বের কারণে, ইফ আই এম নট রং, আমরা যেটা খবরের কাগজে পেয়েছি। এবং সেখানে তিনি যে ভাষায় আমরা মহিলাদের কাছে কথা শুনতে অভ্যস্ত, তার থেকে হয়তো এটা নতুন একটা ল্যাঙ্গুয়েজ হতে পারে, বা রাজনৈতিক একটা নতুন ভাষার উদ্ভাবনা হতে পারে, যে ভাষায় তিনি কথা বলেছেন, এবং তারই প্রতিফলন কিন্তু আমি এখানে দেখতে পেলাম। সবাই যখন খারাপ কথা বলছে, মহিলারা ভালো কথা, না আমি এক মিনিট, এটা তো জেন্ডার বায়াস, না আমি বলছি, তো আমার সেইটারই মনে হলো যেন আমি তার প্রতিফলন শুনলাম। না না এক মিনিট নির্বেদ দাস, তারই প্রতিফলন শুনলাম। কিন্তু তার থেকেও আমি সুমন, আমি অনুরোধ করব, যদি আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের যে বিখ্যাত উক্তি, যেটি ভবিষ্যতে রাজনৈতিক মিউজিয়ামে থাকবে, তার কোনো একটি বিরোধী দল সম্বন্ধে তার যে উক্তি ছিল, সেই উক্তিটিকে যদি আমরা এখানে চালাই, এবং মাননীয় অনুব্রত মণ্ডলের উক্তিটি যদি আমরা চালাই, এবং যদি ফ্রিকোয়েন্সি মাপা হয়, আমি গতকালই আমার এক বন্ধু, আমার দুটো নিজের হারমোনিয়াম আছে, তো দুটোর টিউনিংটা ঠিক আছে কিনা আমরা প্রতিটা রিড কাউন্ট করছিলাম, তাতে দেখলাম একদম সেম ফ্রিকোয়েন্সি। আমরা যদি চালাই, আমি দেখবো অনুব্রত মণ্ডল এবং মাননীয় দেবপ্রিয় মল্লিকের সেম ফ্রিকোয়েন্সি। অর্থাৎ এই যে একটি বিশেষ ল্যাঙ্গুয়েজের সৃষ্টি হয়েছে, যেই ভাষায় কথা বললে, এবং সেটা আরো নিচুতলা কর্মীর মধ্যে আমরা পাবো, কেন আরো বেশি পাবে, কারণ বর্তমান শাসকদের যারা নেতা নেত্রী বা নতুন নেতা হচ্ছেন, তারা বুঝতে পারছেন এই ভাষায় কথা বললে আমি পুরস্কৃত হব, তিরস্কৃত নয়। এবং এই পুরস্কার আবার যেরকম আরাবুল হয়েছেন, পঞ্চায়েত উনি দাঁড়িয়েছেন, এবং সবকিছু, এবং ইনিও হয়েছেন অলরেডি জেড ক্যাটাগরি। অনুব্রত মণ্ডল জেড ক্যাটাগরি পেতে পারেন কিনা সে ব্যাপারে আমার নির্দিষ্ট কোনো জ্ঞান নেই, কিন্তু যেটা আমি শুনলাম, যেটা আপনারা বললেন, যেটা যে তার তিনি আক্রান্ত হতে পারেন কোনোভাবে, এরকম ধরনের কোনো খবর জেলা প্রশাসনের কাছে আছে, সেই হিসেবে তাকে হয়তো সেই নিরাপত্তা দেওয়া হচ্ছে। এখন দেখুন, অপরাধী যদি হয়, চিহ্নিত অপরাধী হয়, তাকেও নিরাপত্তা, তারও বেঁচে থাকার অধিকার আছে, নিরাপত্তা। এ নিয়ে মনে হয় কোনো রকম এর মধ্যে মানে বিতর্কের মধ্যে যাওয়াটা বোধহয় সঠিক নয়। যেটা সামগ্রিকভাবে যেটা উদয়ন বললেন আমাদের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সম্পর্কে, সেটা যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এই অনুব্রত বাবুর বক্তব্যের একটা পাবলিকলি নিন্দা কি দলের না, পাবলিকলি নিন্দা, সেটা দেখুন, আমি রাজনৈতিক ভাবেও তো সেটা খুব ওয়াইজ হতো যে এটা দলের অবস্থান নয়, যেটা বিচ্ছিন্নভাবে কি বলেছেন না, সেটা বিচ্ছিন্নভাবে তো দলের অবস্থান নয়, কারণ সামগ্রিকভাবে যে ছবিটা ওই
মানে মনোনয়ন জমা দেওয়ার যে ছবি, সেই ছবি কিন্তু অনুব্রত বাবুর বক্তব্যের কোনো প্রতিফলন নেই। বীরভূমে প্রচুর পরিমাণে বিরোধীরা নমিনেশন জমা দিয়েছে, ফলে আদৌ চিত্রটা কিন্তু মানে অনুব্রত মণ্ডল বলেছেন বলে এই ঘটনা ঘটেছে তা নয়, কারণ শীর্ষ নেতৃত্ব থেকে এ ধরনের কোনো ঘটনা ঘটানোর কোনো নির্দেশ কোথাও নেই। গণতান্ত্রিক পরিবেশ রয়েছে। আর প্রেসিডেন্সির ঘটনা যেটা আমার বন্ধু উদয়ন বললেন, সেটার কথা উল্লেখ করি যে সেখানে রেজিস্ট্রার এবং উপাচার্যের যে ভূমিকা, এই ভূমিকাটা তো একটা অন্য একটা দিক আছে, সেটাও তো উল্লেখ করা উচিত আমাদের, যে আজকে গণতান্ত্রিক পরিবেশ আছে বলেই তো তারা সেই ভূমিকা নিতে পেরেছিলেন। আজকে উপাচার্য থেকে রেজিস্ট্রার থেকে আরম্ভ করে যারা পথে নামলেন পরবর্তীকালে, যে ঘটনাটা খুব নিন্দনীয় ঘটনা, প্রেসিডেন্সির ঘটনা কেউ সমর্থন করে না, সরকার থেকে সরকারের সমর্থক কেউ সমর্থন করে না, তারা যে পথে নামলেন সেই সাহসটা বা হিম্মতটা দেখাতে পারলেন গণতান্ত্রিক পরিবেশ আছে বলেই। আর আমরা ওই সন্তোষ ভট্টাচার্যের আমলে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার বিরুদ্ধে নামার ক্ষমতা কোনো ইউনিভার্সিটি আধিকারিকের ছিল, কোনো প্রাক্তনীর ছিল? কি বলছেন? গণতন্ত্রকে অঞ্জনবাবুরা কি দেখতেন? অঞ্জনবাবুর কেন্দ্রেই তো মানবাধিকার ছিল না, গণতন্ত্র ছিল না। গোটা হুগলি জুড়ে বিস্তীর্ণভাবে শুধু মানে সন্ত্রাসের আবহাওয়া ছিল। এবং 10,000 2003 আর 7,000 2008-এ পঞ্চায়েত নির্বাচনে তো দেখেছি যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেখানে সিপিএম জয়লাভ করেছিল, বামফ্রন্ট জয়লাভ করেছিল। আর বক্তার মণ্ডলের যে পরিবর্তিত স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টটা আমরা দেখছি যে ওই ছোট আঙাড়িয়ার পর তাকে কিভাবে ভয় দেখানো হয়েছিল, যার সামনে তৃণমূল কর্মীকে মেরে পুড়িয়ে দেওয়া হচ্ছে, যার গলা কেটে নেওয়া হচ্ছে, তারা আজকে গণতন্ত্রের কথা বলছে। যারা তপন শুকুরকে দলের সন্তান আপনারা ভাববেন না আপনাদের কোথায় সরকার পড়ে যাবে, মানুষ জানে। আগে 1 মিনিট আপনি বলতে দিন, আপনি না আমার কথা বলুন, আমার কথা বলতে দিন, আমার কথা আগে আমার কথা যে কথা আলোচনা হচ্ছিল আপনারা ঘটিয়েছেন। আমি আজকে গণতন্ত্র রয়েছে, আপনাদের ভাষা বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ করতে পারছেন, যার নিজেকে তৃণমূল বলার সৎসাহস নেই। আর আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন না নিজে, আপনি কি গণতন্ত্রের কথা বলবেন? তৃণমূল বলার সৎসাহস নেই কিভাবে দেখেছেন? আগে নিজেকে তৃণমূল বলার সৎসাহস দেখেন, 34 বছর গণতন্ত্র কি দেখেছেন আপনারা? তৃণমূল বলার সৎসাহস দেখেন না, না সৎসাহস নিয়ে চলবে। আপনাদের বিরুদ্ধে বরাবর আছি, ভবিষ্যতে থাকবো, আপনাদের বিরুদ্ধে বরাবর আছি, ভবিষ্যতে থাকবো। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের সময় একেবারে শেষ। অনুব্রত বাবু আক্রান্ত হতে পারেন বলে জেড ক্যাটাগরির নিরাপত্তা তাকে দিয়েছে রাজ্য সরকার। আর আস্তিক চট্টোপাধ্যায় আমার সহকর্মী আক্রান্ত হয়েছে। আমরা সংবাদ মাধ্যমের জন্য কোনো নিরাপত্তা চাই না, শুধু এইটুকু চাই যে গণতান্ত্রিক পরিবেশে সংবাদ মাধ্যম যেন আয়নার কাজটা করে যেতে পারে। তবে শেষে একটাই কথা বলবো, যদি আরও আক্রমণ আমাদের জন্য অপেক্ষা করে থাকে, সঠিক খবরটা আপনাদের সামনে তুলে ধরার জন্য সেই আক্রমণের মোকাবিলা করতে আমরা প্রস্তুত। আপনাদের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে, এটা আমরা বিশ্বাস করি। আমরা এই অনুষ্ঠান শেষ করব। এই খানিকক্ষণ আগে চিকিৎসক কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি দেখেছেন আমার সহকর্মী আস্তিককে। তিনি ঠিক কী বলেছেন, আস্তিকের শারীরিক অবস্থা এখন ঠিক কোথায় দাঁড়িয়ে, সেই বক্তব্য দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব। অসুস্থ রয়েছে ভীষণ রকমভাবে, ব্যথা ভীষণ আছে, সঙ্গে তো আমরা কিছু সুপারফিশিয়াল ইনজুরি দেখতে পাচ্ছি যেগুলো কিছু কিছু জায়গায় ডিপ আছে। আমরা সিটি স্ক্যান এবং অন্য যাবতীয় যে পরীক্ষাগুলো করছি সেগুলো আস্তে আস্তে রিপোর্টগুলো আসবে, এলে হয়তো পুরোটা বোঝা যাবে যে কতটা এক্সটেন্ট অফ ইনজুরি হয়েছে। এখন এই মুহূর্তে আমরা যেটা করছি, ওকে অ্যান্টিবায়োটিক দিচ্ছি সুপারফিশিয়াল, এবং আমরা ইন্ট্রাভেনাসলিও অ্যান্টিবায়োটিক দিচ্ছি। সময় লাগবে, ইনজুরিটা খুব সিভিয়ার। মাথায় ইনজুরি তো রয়েছে, সেখানে কতগুলো স্টিচ রয়েছে, আমরা সেটাকে আবার নতুন করে এখানে, কেন কিছু ব্যান্ডেজ হয়েছে বাইরে, আমরা ওগুলো আবার নতুন করে এখানে এসে করছি। কিছু ইনজুরি রয়েছে যেটা পিঠে, ভালো রকম ইনজুরি রয়েছে, সেগুলো কতগুলো রড কিংবা কিছু কঠিন জিনিসের আঘাত একটা রয়েছে, সেগুলো কতটা ডিপলি ইনজিওর্ড হয়েছে সেগুলো পরীক্ষাগুলো পুরোটা আসার পরেই আমরা একমাত্র জানতে পারবো।